হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম অংশ আপলোড করা হয়েছিল। এখন আমি শেষ অংশ সহ পুরোটাই আপলোড করলাম। যারা অলরেডি প্রথম অংশ শুনে নিয়েছো তারা একটু অল্প কাট করে বাকিটা শুনে নিও, আর যারা এখনও পর্যন্ত শোনো নাই তারা সম্পূর্ণ গল্পটাই শোনো। শ্রাবণীর এক ভেজা বিকেল। বাংলাদেশের সিলেট বিভাগের এক প্রান্তে অবস্থিত নিমতলী গ্রামের মাটির রাস্তা পানিতে একেবারে নরক হয়ে আছে। সেখানেই আটকে আছে শহরের অহংকার আর আধুনিকতার প্রতীক, প্রায় কোটি টাকা দামের একটি চকচকে কালো গাড়ি। গাড়ির ভেতর থেকে ভেসে আসছে তীব্র রাগের বিস্ফোরণ। নিঝুম তার দামি আইফোন কানে চেপে ধরে আছে। তার সুন্দর করে সাজানো মুখে ফুটে উঠেছে চরম বিরক্তি আর ক্রোধ। নিঝুম ফোনের ওপারে থাকা ড্রাইভারকে চিৎকার করে বলে, আর ইউ সিরিয়াস রহিম? আমি তোমাকে 10 বার জিজ্ঞেস করেছি, গুগল ম্যাপ যাই দেখাক এই রাস্তাটা কি ঠিক হবে? আর তুমি কি বললে? জি ম্যাম, শর্টকাট, 1 ঘন্টার শ্রীমঙ্গল রিসোর্টে পৌঁছে যাব। হোয়াট দ্য হেল ইজ দিস? রহিম ফোনের ওপাশ থেকে ভয়ে ভয়ে বলে, ম্যাডাম, আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টিতে রাস্তা এমন হয়ে যাবে। গ্রামের লোক বলল এই রাস্তা দিয়ে সবাই যায়। নিঝুম অট্টহাসি দিয়ে, যা কান্নার চেয়েও ভয়ঙ্কর। গ্রামের লোক বলেছে আর তুমি গলে গেছো? আরে ওদের বুদ্ধিতে চললে তো আমাকে হাল চাষ করতে হবে। তোমার স্যালারিটা কে দেয়? আমি না গ্রামের লোক? সামান্য কমন সেন্স নেই তোমার? এই ভাঙা কাঁচা রাস্তা দিয়ে এই গাড়ি যাবে? এটা তোমার মাথায় ঢোকেনি? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি কি করা যায়। তো এখন আমি কি করব? এই জঙ্গলের মধ্যে বসে থাকবো? আমার ফোনের চার্জ শেষ হয়ে আসছে, নেটওয়ার্ক আপ ডাউন করছে, মাথার ওপর বৃষ্টি পড়ছে, আর তুমি শহরে বসে ম্যাডাম চেষ্টা করেছি বলছো? একটা ট্রাকার বা কিছু ম্যানেজ করো। আই ডোন্ট নো হাউ। ম্যাডাম, আমি শহরের বাইরে, এখান থেকে হিমতলি গ্রামে ট্রাক্টর পাঠানো মানে মানে অনেক সময়ের ব্যাপার। তাছাড়া এই বৃষ্টিতে কেউ আসতেও চাইছে না। নিঝুম হতাশায় চিৎকার করে বলে, দেন হোয়াট আই ডু? এখানে বসে মশার কামড় খাবো, নাকি বুনো শেয়ালের ডিনার হব? বাবা তোমাকে কাজে রেখেছে আমার সিকিউরিটির জন্য, আমাকে এভাবে জঙ্গলে ফেলে রেখে আসার জন্য নয়। ইউ আর ফায়ার। কালকেই যেন আমার বাবার অফিসে তোমার রিজাইন লেটার দেখি। নিঝুম সশব্দে ফোনটা কেটে পাশের সিটে ছুঁড়ে ফেলে। গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটাগুলো যেন তার হতাশা আর বন্দিদশার সাক্ষী হয়ে রইল। সে অসহায় চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে। সবুজ আর কাদার এই রাজ্যে সে যেন এক বেমানান রঙিন প্রজাপতি। নিঝুম নিজেকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলে, কেন যে বাবার কথা শুনলাম না? ওই শাহেদের সাথে ঝামেলা করে এখানে পালিয়ে আসাটা কি খুব দরকার ছিল? এখন কি হবে? একটা মানুষও তো দেখছি না আশেপাশে, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ও গড, কি করি এখন? গাড়ির এসে চলল। নিঝুমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার সব অহংকার তেজ যেন এই নিমতলি গ্রামের এক চিলটে কাদামাটির কাছে পরাজিত হয়ে গেছে। সে জানে না তার জন্য নিয়তি কি বিস্ময় সাজিয়ে রেখেছে। বৃষ্টির শব্দটা কিছুটা কমে আসে, কিন্তু চারপাশে ঝিঝি পোকার ডাক স্পষ্ট হতে শুরু করে, যা নিঝুমের বিরক্তিকে আরও বাড়িয়ে তোলে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘলা। কাদার রাস্তা দিয়ে খালি পায়ে লুঙ্গিটা হাঁটুর ওপর তুলে একটা পুরনো সাইকেল ঠেলে নিয়ে আসছিল ঈশান। তার পরনে একটা সাধারণ চেকের শার্ট, মুখে লেগে আছে এক সরল হাসি। সে সম্ভবত কাছের হাট থেকেই ফিরছে। ঈশানের খালি পায়ে কাদায় হাঁটার ছপ ছপ শব্দ এবং সাইকেলের বেলে টুংটাং শব্দ। ঈশান দূর থেকে কালো গাড়িটা দেখে একটু অবাক হয়। এই গ্রামে এমন গাড়ি সে আগে দেখেনি। কৌতূহল নিয়ে সে গাড়িটার দিকে এগিয়ে আসে। গাড়ির ভেতরে বসা বিরক্ত নিঝুমকে দেখে সে একটু থমকে যায়। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। ঈশান গাড়ির জানালার কাছে এসে সামান্য ঝুঁকে সরল গলায় বলে, আসসালামু আলাইকুম আপা, গাড়ি কি বৈশা গেছে নি?
নিঝুম চমকে ঈশানের দিকে তাকায়। একটা সাধারণ চেহারার লুঙ্গি পরা ছেলে তাকে আপা বলে সম্বোধন করছে। এটা তার কাছে চরম অপমানের মনে হলো। নিঝুম তাচ্ছিল্যের সাথে বলে, তোমার দেখে কি মনে হচ্ছে গাড়ি এখানে পিকনিক করতে এসেছে? যাও এখান থেকে। ঈশান তার এই ব্যবহারে দমে না গিয়ে বরং একটু হাসে। রাগ করেন না আপা, এই হিমতলির রাস্তায় নতুন মানুষ আসলে এমন একটু আধটু বিপদ হয়। টায়ার তো পুরিয়া ডুবে গেছে, একলা ধাক্কাইলে কাজ হইব না, সাথে আরো 2-1 জন লাগবো লোক। ও তাই নাকি? তুমি তো দেখি বিরাট এক্সপার্ট। তোমার মতো গেঁয়ো ভূতকে আমার এই কোটি টাকার গাড়িতে হাত দিতে হবে না। তোমার হাতের ময়লা আমার গাড়ির রং নষ্ট হয়ে যাবে। দূরে থাকো। ঈশান এবার জোরে হেসে ফেলে। তার হাসিটা খুব সহজ এবং নির্মল। আপা, আপনার গাড়ির রঙের চাইতে কি আপনার বিপদ বড় না? এই কাদা লাগলে ধুইলে পরিষ্কার হইয়া যাইব, কিন্তু রাইত হইলে এই রাস্তায় শেয়ালের ডাকও শোনা যায়, তখন কিন্তু আপনার এই রঙের গাড়ি কোনো কামে দিবে না। নিঝুম ক্রোধে ফেটে পড়ে। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? আমার বাবা এক ফোনে তোমার পুরো গ্রাম কিনে নিতে পারবে। ঈশান একটুও না ঘাবড়ে বলে, কিনতে তো পারেই, কিন্তু আপা, টাকা দিয়া তো আর কাদায় ডুইবা যাওয়া গাড়ি উঠানো যায় না, তার লাগে শক্তি লাগে। তা আপনার কি সেই শক্তি আছে? এই সরাসরি এবং সরল প্রশ্নে নিঝুম একেবারে চুপ হয়ে যায়। সে এমন অপমানজনক কিন্তু বাস্তব কথা আগে কখনো শোনেনি। সে বুঝতে পারছিল তার টাকা বা ক্ষমতা এখানে অচল। ঈশান আবারও স্বাভাবিকভাবেই বলে, দেখেন আপা, জেদ করেন না, আমি ধাক্কা দিয়া দেখি, যদি কিছুটা আগায় আপনি স্টিয়ারিং ধরেন। আমি তোমাকে বলেছি না আমার গাড়িতে হাত দেবে না। ডোন্ট টাচ ইট, গেট লস্ট। ঈশান কাঁধ ঝাঁকিয়ে একটু দূরে সরে যায়। আচ্ছা ঠিক আছে, আপনার জিনিস আপনার ইচ্ছা, আমি তাইলে যাই। মা আবার চিন্তা করব, তবে রাইড নামার আগে ব্যবস্থা কিছু একটা করেন। এই জঙ্গল কিন্তু শহরের পার্ক না। ঈশান সাইকেল নিয়ে চলে গেলেই নিঝুম অপমান, রাগ আর হতাশায় তার পেছনে তাকিয়ে থাকে। এই প্রথম কেউ তার টাকার অহংকারকে পাত্তা না দিয়ে চলে গেল। সন্ধ্যা নামছে, আকাশে লাল আভা, চারপাশে ঘন অন্ধকার। ঝিঝি পোকা, ব্যাঙ আর পোকামাকড়ের আওয়াজ আরও ভয় ধরাচ্ছে। নিঝুমের আইফোনের চার্জ শেষ। দূর থেকে মসজিদের আজান ভেসে আসে। নিঝুম ভয় পেতে শুরু করে। তার শহুরে সাহস হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই হারিকেন হাতে ঈশান আবার ফিরে আসে। আলোয় তার মুখটা যেন মায়াবী লাগে। সে গাড়ির কাছে এসে বলে, আমি জানতাম আপনি এখানেই থাকবেন। মাগরিবের আজান দিয়া দিছে, এই রাস্তায় এখন একা থাকাটা ঠিক না আপা। নিঝুম কোনো উত্তর দেয় না। তার অহংকারী মুখটা ভয়ে আর ঠান্ডায় ফ্যাকাশে হয়ে গেছে। আমি আমার 2 বন্ধুকে খবর দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে ওরা কেউ আসতে পারলো না। একজনের আবার জ্বর, এখন তার কোনো উপায় নেই। নিঝুম অনেক কষ্টে ভাঙা গলায় বলে, তাহলে তাহলে আমি কি করব এখন? উপায় তো একটাই আছে, আজকে রাতটা আমার বাড়িতে থাকতে হইব আপনার। আমাদের মাটির ঘর, আপনার মতো বড় লোকের হয়তো কষ্ট হইবে, কিন্তু জানোয়ারের পেটে যাওয়ার চাইতে তো ভালো, তাই না? নিঝুমের মুখটা অপমানে লাল হয়ে গেল, কিন্তু সে জানে ঈশানের কথাই ঠিক। নিঝুম মাথা নিচু করে অনিচ্ছার সাথে বলে, তোমার বাড়ি কত দূর এখান থেকে? ঈশান হারিকেনটা উঁচু করে ধরে বলে, বেশি দূরে না, এই তো 10 মিনিটের হাঁটা পথ, তবে রাস্তা খুব পিছলা, সাবধানে হাঁটতে হইব। চলেন, আমার সাথে চলেন। নিঝুম অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামে। দামি হিল জুতো কাদায় ঢোকার সাথে সাথে সে প্রায় পড়েই যাচ্ছিল। ঈশান চট করে তার হাত ধরে ফেলে। আরে সাবধানে, এই জুতা পইরা এই রাস্তায় হাঁটা যায় না, খোলেন এগুলো। নিঝুম ইতস্তত করে। তার ব্যান্ডের জুতো সে মাটিতে খুলবে, এটা সে কল্পনাও করতে পারে না। আপা, আপনার পায়ের চাইতে জুতা বড় না, খোলেন,
নইলে আচার খাইলে আপনারই লাগবো। নিঝুম আর কোনো কথা না বলে জুতো জোড়া খুলে হাতে নেয়। খালি পায়ে কাদার মধ্যে পা রাখতেই তার সারা শরীর কেমন যেন করে ওঠে। ঈশান হারিকেন হাতে সামনে এগোতে থাকে, আর নিঝুম এক অসহায় রাজকন্যার মতো তাকে অনুসরণ করতে থাকে। নিঝুম হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলে, ওফ, আমার কপালে এটাই ছিল, একটা কেউ ছেলের বাড়িতে আমাকে রাত কাটাতে হবে। ছি। ঈশান না শোনার ভান করে বলে, ডাইনে চাপেন আপা, ওইখানে একটা গর্ত আছে, আমার হাত ধরেন, তাহলে পড়তে ভয় থাকবো না। নিঝুম কোনো উত্তর দেয় না, কিন্তু ঈশানের বাড়িয়ে দেওয়া হাতটা সে আর উপেক্ষা করতে পারে না। তার ঠান্ডা নরম হাতটা ঈশানের কঠিন খসখসে হাতের মুঠোয় ধরা পড়তেই নিঝুমের ভেতরটা কেঁপে ওঠে। এই স্পর্শটা তার পরিচিত জগতের বাইরের, কিন্তু কেন যেন নিরাপদ মনে হচ্ছে। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় কাদা জল মারিয়ে তারা এগিয়ে চলে এক অনিশ্চিত আশ্রয়ের দিকে। এই হাঁটা পথই যেন শহরের অহংকারী নিঝুম আর গ্রামের সরল ঈশানের দুটি ভিন্ন পৃথিবীর প্রথম সংযোগ তৈরি হচ্ছিল। ঈশানের বাড়িটা ঠিক যেমনটা নিঝুম কল্পনা করেছিল, ছোট্ট একটা উঠোন, একপাশে গোয়াল ঘর, আর সামনে দুটো মাটির ঘরের বারান্দা। বারান্দায় একটা টিম করে হারিকেন চলছে। গোবর আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ নাকে আসছে, যা নিঝুমের কাছে অসহ্য মনে হচ্ছে। উঠানে মুরগির বাচ্চার কিচিরমিচির শব্দ, গোয়াল থেকে গরুর হাম্বা ডাক। ঈশান বারান্দায় নিঝুমকে দাঁড় করিয়ে রেখে উঁচু গলায় তার মাকে ডাকে, মা, ও মা, দেখা যাও কে আইছে। একজন মধ্যবয়সী মহিলা ঘর থেকে বেরিয়ে আসেন। তার পরনে সাধারণ সুতির শাড়ি। ইনি ঈশানের মা, আমিনা বেগম। আমিনা বেগম অবাক হয়ে নিঝুমের দিকে তাকিয়ে বলে, আরে এই মায়াটা আবার ক্যাডারে ঈশান, কই পালি হ্যারে? ঈশান সংক্ষেপে সবটা খুলে বলে, মা, ওনার গাড়ি রাস্তায় কাদা আটকে গেছে, শহরে ফিরতে পারবো না, আজকে রাতটা আমাদের বাড়িতে থাকবো। আমিনা বেগম নিঝুমের আপাদমস্তক একবার দেখেন। তার ভেজা দামি পোশাক, খালি পা আর ফ্যাকাশে মুখ থেকে তিনি সবটা বুঝতে পারেন। তার চোখে কোনো প্রশ্ন বা কৌতূহল নেই, আছে কেবল স্নেহ। আমিনা বেগম এগিয়ে এসে নিঝুমের মাথায় হাত রাখে। আহারে আমার মা, কত কষ্টই না পাইছো তুমি। আসো ভিতরে আসো, বাইরে অনেক ঠান্ডা। নিঝুম এই অপ্রত্যাশিত স্নেহে এতটাই অবাক হয় যে সে কোনো কথাই বলতে পারে না। মা সম্বোধনটা তার বুকে গিয়ে লাগে। তার নিজের মা মারা গেছেন ছোটবেলায়। সৎ মা তাকে কখনো এমন করে ডাকেনি। তারা ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ভেতরটা মাটির দেওয়ালে সুন্দর করে ল্যাপা। এক কোণে একটা চৌকিতে পরিষ্কার বিছানা পাতা। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, কিন্তু সবকিছু খুব গোছানো এবং পরিচ্ছন্ন। মা, তুমি এই ভেজা কাপড় পইরা থাইকো না, ঠান্ডা লাগে যাইবো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরো, আমি তোমার কাপড় শুকাইতে দিতাছি। নিঝুম তাড়াতাড়ি বলে ওঠে, না না, লাগবে না, আমি ঠিক আছি। মা, ওনারা শহরের মানুষ, তোমাদের মতো শাড়ি পরতে পারবে না, তুমি বরং গরম পানি কইরা দাও, আপা হাত মুখ ধুইয়া নিব, আমি ওনার জন্য চৌকিটা ঠিক কইরা দিই। আমিনা বেগম রান্নাঘরের দিকে চলে যান। ঈশান চৌকির উপর একটা কাঁথা সুন্দর করে পেতে দেয়। নিঝুম ঘরের চারিদিকে দেখতে থাকে। এই সাধারণ আড়ম্বরহীন জীবনযাত্রা তার কাছে এলিয়ানদের জগতের মতো মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আমিনা বেগম একটা কাঁসার বাটিতে গরম ভাত, ডাল আর সদ্য ভাজা বেগুন নিয়ে আসেন। খাবারের গন্ধে নিঝুমের খিদেটা জানান দেয়। আমিনা বেগম স্নেহের সাথে বলেন, মা, কিছু মনে করো না, আমরা গরিব মানুষ, তেমন কিছু খাওয়ার আয়োজন করতে পারলাম না, যা আছে তাই খাও। নিঝুম প্রথমেই ইতস্তত করে, কিন্তু খিদের কাছে তার সব দ্বিধা হেরে যায়। সে হাত ধুয়ে খেতে বসে। প্রথম গ্রাস মুখে দিয়ে সে অবাক হয়ে যায়। মাটির চুলোয় রান্না করা এই সাধারণ খাবারের স্বাদ তার 5 স্টার হোটেলের খাবারের চেয়েও 1000 গুণ ভালো লাগছে। ঈশান বারান্দায় বসে মায়ের সাথে কথা বলছে নিচু স্বরে। মা, আপা তো বড় ঘরের মাইয়া, আমাদের এই ভাঙা ঘরে থাকতে ওনার কষ্ট হইবে না তো? চুপ থাক বেটা, বিপদে পড়লে মানুষের আর বড় ছোট থাকে না।
মায়াডায় মুখটা শুকাইয়া গেছে, ওরে একটু শান্তিতে খাইতে দে। নিজুম খাচ্ছে আর কান পেতে তাদের কথা শুনছে। এই প্রথম কেউ তাকে শুধু একজন মানুষ হিসেবে দেখছে, তার টাকা বা স্ট্যাটাস দিয়ে বিচার করছে না। এই অকৃত্রিম স্নেহ আর যত্ন তার ভেতরের বরফের দেওয়ালটাকে যেন একটু একটু করে গলাতে শুরু করছে। ঘরের বাইরে ঝিঝি পোকা আর ব্যাঙের একটানা ডাক। খাওয়া শেষে নিঝুমকে ঈশানের পড়ার ঘরে শোবার ব্যবস্থা করে দেওয়া হয়। ঘরটা ছোট কিন্তু পরিপাটি। চৌকির উপর শুয়ে নিঝুমের চোখে ঘুম নেই। হ্যারিকেনের আলো আধারিতে সে ঘরের মাটির দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে সে যেন এক ভিন্ন পৃথিবীতে এসে পড়েছে, যে পৃথিবীটা তার পরিচিত জগৎ থেকে অনেক দূরে। কিন্তু স্ট্রেঞ্জলি এখানে কোনো লোক দেখানো ব্যাপার নেই, কোনো ছলনা নেই, আছে শুধু সরলতা আর আন্তরিকতা। এই অচেনা মাটির ঘরের গন্ধ, বাইরের পোকামাকড়ের ডাক, আর পাশের ঘর থেকে ভেসে আসা ঈশান আর তায়ের মায়ের নিচু গলার কথোপকথন, সবকিছু মিলে নিঝুমের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। অহংকারের খোলস ছেড়ে সে কি এই সরলতার কাছে আত্মসমর্পণ করবে? উত্তরটা সময়ের হাতে ছেড়ে দিলাম। ঈশানের বাড়ির বারান্দা, সকালবেলা। ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে হিমতলি গ্রামের উপর। পাখিদের কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা মোরগের ডাকে ঘুম ভেঙেছে নিঝুমের। গত রাতের ঝড় বৃষ্টির পর সকালটা অদ্ভুত শান্ত আর স্নিগ্ধ। তবে নিঝুমের মেজাজ এখনো খিচড়ে আছে। নিঝুম বারান্দার একটা কাঠের চেয়ারে বসে আছে। তার পরনে এখনো ঈশানের মায়ের দেওয়া শাড়ি, যা সে খুব অস্বস্তির সাথে সামলাচ্ছে। তার চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু, কারণ শক্ত বিছানায় তার ভালো ঘুম হয়নি। তার এখন ডেসপারেটমেন্টের এক কাপ ব্ল্যাক কফি দরকার। ঈশান গোয়ালঘর থেকে গরুর দুধ দেওয়ানো শেষ করে একটা বালতি হাতে বেরিয়ে আসে। তার মুখে সেই চিরচেনা সরল হাসি। আরে আপা, উইঠা পড়েছেন? ঘুম ভালো হয়েছিল নি? আমার দেখে তোমার কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে আমি সারা রাত পার্টি করেছি? এই মশা পোকামাকড় আর গরুর ডাকের মধ্যে কোনো ভদ্রলোক ঘুমাতে পারে? ও, অভ্যাস নয় তো, তাই দু একদিন থাকলে সব সইয়া যাইব। আমাদের তো এগুলাই অ্যালার্ম ঘড়ির মতো কাজ করে। মোরগের ডাক শুনলেই বুঝি ফজর হয়েছে। অসাধারণ। এখন কি আমি তোমার কাছে একটা জিনিস চাইতে পারি, নাকি সেটাও তোমাদের গ্রামের অ্যালার্ম ঘড়ি নিয়মে চলে? অবশ্যই চাইবেন আপা, কি লাগবো আপনার কন? নিঝুম আদেশ করার ভঙ্গিতে বলে, আমার এক মগ স্ট্রং ব্ল্যাক কফি লাগবে, নো সুগার নো মিল্ক, এক্ষুনি। ঈশান কফি শব্দটা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। সে এই নামটা শুনেছে, কিন্তু জিনিসটা কি বা কিভাবে বানায় তা জানে না। ঈশান মাথা চুলকে বলে, কফি? হেডা আবার কি জিনিস আপা? কোনো ওষুধ নাকি? নিঝুম কপালে হাত দিয়ে বলে, ও মাই গড, তুমি কফি চেনো না? সিরিয়াসলি? এটা একটা পানীয়, শহরে সবাই সকালে এটা খায়। বাদ দাও, তোমার দ্বারা হবে না। তোমাদের এখানে কি চা পাওয়া যায়, মানে চা পাতা? হ, চা তো পাওয়া যায়। শ্রীমঙ্গলের সেরা চা আমাদের এই দিকেই পাওয়া যায়। আপনি বসেন, আমি আপনার জন্য এক কাপ চা বানাই আনি। এমন চা আপনি জীবনেও খান নাই। ঈশান প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। নিঝুম হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে নিশ্চিত এই ছেলে তাকে এমন এক চা এনে দেবে যা মুখে তোলার যোগ্য হবে না। কিছুক্ষণ পর ঈশান দুটো কাঁসার গ্লাসে করে ধোয়া ওঠা চা নিয়ে আসে। চায়ের রংটা বেশ গাঢ়, আর ওপর থেকে দুধের ঘন স্বর ভাসছে। ঈশান গ্লাসটা নিঝুমের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নেন আপা আপনার চা, খাঁটি গরুর দুধের চা, চিনি একটু কম দিছি। শহরে মানুষরা নাকি কম খায়। নিঝুম গ্লাসটার দিকে এমনভাবে তাকালো যেন এর ভেতর বিষ আছে। নাক সিটকে বলে, এটা কি এনেছো? ইয়াক! এ তো চায়ের নামে দুধের শরবত। আমি ব্ল্যাক টি বা কফি খাই, এইসব দুধ দেওয়া জিনিস আমি ছুঁয়েও দেখি না। একবার খাইয়ে দেখেন না আপা, মায়ের হাতের বানানো চা খুব ভালো বানায় মা। না খাইলে মা কষ্ট পাইব।
মায়ের কথা শুনে নিঝুম একটু নরম হয়। সে অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা হাতে নেয়। সে ভাবে এক চুমুক খেয়েই রেখে দেবে, কিন্তু প্রথম চুমুকটা দিয়েই সে চমকে যায়। চায়ের স্বাদটা তার কাছে সম্পূর্ণ নতুন। খাঁটি দুধের মিষ্টি গন্ধ, সাথে শ্রীমঙ্গলের কড়া পাতার অপূর্ব সুবাস, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সে এই পর্যন্ত যত দামি কফি বা চা খেয়েছে, কোনোটার সাথেই এর তুলনা হয় না। নিঝুম নিজের অজান্তেই আরেকটা চুমুক দেয়, তারপর আরেকটা। ঈশান তার মুখের পরিবর্তন দেখে মুচকি হাসে। কি আপা, কইছিলাম না এই চায়ের স্বাদ শহরের প্যাকেটের চায়ে পাইবেন না। এইটা হইল মাটির গন্ধাওয়ালা চা। নিঝুম কোনো উত্তর দেয় না, সে শুধু চাটা শেষ করে। এই প্রথম সে ঈশানের কোনো কথাকে মনে মনে মেনে নিল। তার অহংকারী মনটা যেন এই এক কাপ চায়ের কাছে হেরে গেল। নিঝুম গ্লাসটা নামিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে বলে, ঠিক আছে, কিন্তু পরের বার থেকে দুধ ছাড়া বানাতে বলবে। আর শোনো, আমার গাড়িটার কি ব্যবস্থা হলো? আমাকে আজকেই এখান থেকে বের হতে হবে। আমি আজ সকালে মেকানিককে খবর দিছি, সে বলেছে দুপুর নাগাদ আসবে। আপনি চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। চলেন, ততক্ষণে আপনাকে আমাদের গ্রামটা একটু ঘুরাই আনি, মন ভালো হইবা যাইব। নিঝুম ঘুরতে যেতে না চাইলেও একা মাটির বাড়িতে বসে থাকার চেয়ে বাইরে যাওয়া ভালো মনে করে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। সকালে চা দুজনের দূরত্ব কিছুটা কমিয়ে দেয়। ঈশান আগে হাঁটছে, তার পেছনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছে নিঝুম। গ্রামের সবুজ পরিবেশে চোখে স্বস্তি মিললেও তার ভঙ্গিতে শহুরে বিরক্তি স্পষ্ট। চারপাশে পাখির ডাক, বাচ্চাদের খেলা আর মানুষের টুকটাক কথা। গ্রামের ভেতর দিয়ে হাঁটার সময় নিঝুম অবাক হয়ে দেখে প্রায় সবাই ঈশানকে চেনে, হাসি মুখে কথা বলে। এক চাচা মাঠ থেকে ফিরতে ফিরতে ঈশানকে দেখে বলে, কি রে ঈশান, কই যাস সকাল সকাল? চাচা, মেহমান রে একটু গ্রামটা ঘুরাইতে আনছি। আপনি বাজার থেকে আইলেন নাকি? হরে বাবা, তোর চাচির জেনি ওষুধটা লইয়া আইনলাম। তুই যে সেদিন টাকা দিয়েছিলি ওইটা দিয়ে কিনলাম। আল্লাহ তোর ভালো করুক বাবা। ঈশান একটু লজ্জা পেয়ে বলে, আরে চাচা, এটা কিছু না। চাচির শরীর এখন কেমন? তারা আরও একটু এগোতেই দেখে একটা ছোট ঘরের সামনে এক বৃদ্ধা বসে কাঁদছে। ঈশান তাকে দেখেই দ্রুত এগিয়ে যায়। কি হয়েছে দাদি, কান্দেন কেন? বৃদ্ধা চোখ মুছে বলেন, আর কইস না বাবা, আমার ছাগলটার যে কি হইল, কাল রাত থাইকা কিছু খাইতেছে না, এখন তো উঠতেও পারতেছে না। এই ছাগলটাই আমার সম্বল রে ঈশান। ঈশান এক মুহূর্ত দেরি না করে ছাগলটার কাছে যায়। সে সেটার পেট কান ধরে পরীক্ষা করে। চিন্তা করেন না দাদি, মনে হয় পেট ফাইপা গেছে। আমি শুধু আয়না দিতেছি, ঠিক আইও যাইব। নিঝুম দূর থেকে সবটা দেখছিল। সে দেখল ঈশান দৌড়ে গিয়ে কাছের দোকান থেকে কি একটা পাতার রস নিয়ে এসে ছাগলটাকে খাওয়ালো। তারপর বৃদ্ধাকে আশ্বাস দিয়ে আবার তার দিকে ফিরে এলো। নিঝুম একটু অবাক হয়ে বলে, তুমি কি জানোয়ারের ডাক্তার নাকি? আরে না আপা, গ্রামে থাকতে থাকতে এইগুলো শিখা গেছি। গরিব মানুষের তো হাট ডাক্তার ডাকার পয়সা নাই, তাই নিজেরাই যা পারি করি। তারা হাঁটতে হাঁটতে গ্রামের পাঠশালার সামনে দিয়ে যাচ্ছিল। ছোট ছোট বাচ্চারা উঠোনে খেলছিল। ঈশানকে দেখে তারা ঈশান ভাইয়া বলে ছুটে আসে। ঈশান তাদের সাথে কিছুক্ষণ খুনসুটি করে, তাদের চকলেট দেয়। নিঝুম একটু ব্যঙ্গের সুরেই বলে, বাহ, তুমি তো দেখি এই গ্রামের হিরো। সবাই তোমাকে চেনে, সবাই তোমাকে ভালোবাসে। ব্যাপারটা কি? হিরো না আপা, আমি শুধু চেষ্টা করি মানুষের পাশে থাকতে। আমার বাবা শিখাইছে, মানুষের উপকার করলে আল্লাহ খুশি হয়। আমার তো আর টাকা পয়সা নাই যে দান করমু, তাই শরীর দিয়ে যা পারি তাই করি। নিঝুম এই কথা শুনে চুপ হয়ে যায়। সে ঈশানের দিকে নতুন করে তাকায়। এই লুঙ্গি পরা সহজ সরল ছেলেটার ভেতরে যে এত গভীর একটা দর্শন কাজ করে তা সে ভাবতেও পারেনি। তার নিজের জীবনের কথা মনে পড়ে, যেখানে সবাই একে অপরকে ঠকিয়ে বড় হওয়ার চেষ্টায় ব্যস্ত, আর এখানে এই ছেলেটা নিঃস্বার্থভাবে সবার জন্য করে যাচ্ছে। এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে
ঈশানের মাথায় হাত রেখে বলেন, ঈশান বাবা, তুই না থাকলে আমার কি যে হতো। আমার ঘরের চালটাও ঠিক কইরা দিলি, ঔষধও আইনা দিলি, তুই অনেক বড় হবি রে বাবা। নিজম নীরবে সব দেখছিল। তার শহুরে মন, যা কেবল লাভ ক্ষতির হিসাব বোঝে, তা এই নিঃস্বার্থ ভালোবাসার সামনে দ্বিধান্বিত হয়ে পড়ছিল। ঈশানের প্রতি তার মনে যে তাচ্ছিল্য ছিল, তা ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হতে শুরু করে। সে বুঝতে পারছিল এই বোকা ছেলেটা আসলে তার চেয়ে অনেক বেশি ধনী। ঈশান নিঝুমকে নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটার ধারে এসে বসেছে। নদীর পানি খুব স্বচ্ছ, নিচে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে। চারপাশের পরিবেশটা ভীষণ শান্ত আর মনোরম। নদীর জলের কোলো কোলো শব্দ, মৃদু বাতাস এবং দূরে নৌকার মাঝির ভাটিয়ালি গানের সুর। ঈশান নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে। নিঝুম একটু দূরে একটা পাত্রের ওপর বসে আছে। তার মুখ থেকে বিরক্তির ভাবটা অনেকটাই কমে গেছে। এই নদীটির নাম জানেন আপা? এটার নাম মায়া নদী। গ্রামের লোক বলে এই নদীতে নাকি একসময় মায়াবতী পরীরা নাইতে আসতো। তাই নাকি? আর এখন এখন কারা নামে? এখন তো আর পরী নামে না, এখন নামে আপনার মতো শহরের সুন্দর আপারা। ঈশানের এই সরাসরি প্রশংসায় নিঝুম একটু অপ্রস্তুত হয়ে যায়। সে চট করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ফালতু কথা বলবে না। আচ্ছা আচ্ছা, তোমার মেকানিক কখন আসবে? আমার ফিরতে হবে। আসবে আসবে, এত তাড়া কিসের আপনার? শহরের ওই ধোঁয়া আর শব্দের মধ্যে ফিরে যাইবার জন্য এত পাগল হইলেন কেন? 2টা দিন থাইকা যান, দেখবেন এই জায়গার মায়ায় পড়ে গেছেন। আমার মায়ায় পড়ার সময় নেই, আমার অনেক কাজ আছে। ঈশান নদীর দিকে তাকিয়ে আনমনেই বলে, সবাই তো তাই বলে, সবারই অনেক কাজ, কিন্তু দিন শেষে শান্তিটাও তো আসল, তাই না আপা? আপনার ওই বড় শহরে কি শান্তি আছে? ঈশানের এই প্রশ্নে নিঝুমের ভেতরটা কেঁপে ওঠে। সে কি উত্তর দেবে ভেবে পায় না, কারণ সে জানে তার জীবনে সবকিছুই আছে, শুধু শান্তিটাই নেই। নিঝুম এই টপিকটা ঘোরানোর জন্য উঠে দাঁড়ায়। সে নদীর আরো কাছে গিয়ে পানিতে নিজের প্রতিবিম্ব দেখার চেষ্টা করে। নিজেকেই উদ্দেশ্য করে বলে, শান্তি? হোয়াট ইজ পিস? হঠাৎ নদীর পাড়ে শ্যাওলা পড়া মাটিতে তার পা পিছলে যায়। আহ! চিৎকার দিয়ে সোজা কাদার মধ্যে পড়ে যায়। ঈশান প্রথমে দৃশ্যটা দেখে নিজেকে আটকাতে পারে না। সে হো হো করে হেসে ওঠে। নিঝুমকে এভাবে কাদামাখা অবস্থায় দেখতে যে এত মজা লাগবে সে ভাবেনি। আপা আপা, আপনি তো দেখি পুরা কাদার পরি হইয়া গেছেন। নিঝুম রাগে এবং অপমানিত হওয়া সুরে বলে, তুমি হাসছো? আমি এখানে পড়ে গেলাম আর তুমি হাসছো? স্টুপিড ইডিয়েট! ঈশান হাসি থামিয়ে দ্রুত তার দিকে এগিয়ে যায়। আরে রাগ কইরেন না, লাগেনি তো আপনার? সে নিঝুমের দিকে তার হাত বাড়িয়ে দেয়। নিঝুম রাগে মুখ ঘুরিয়ে নেয়। আমার তোমার সাহায্য লাগবে না, আমি নিজেই উঠতে পারি। সে নিজে ওঠার চেষ্টা করে, কিন্তু কাদা এতটাই পিচ্ছিল যে সে আবার পড়ে যায়। এবার তার দামি পোশাকে আরো বেশি কাদা লাগে। ঈশান একটু ধমকের সুরেই বলে, জেদ ছাড়েন তো, আমার হাত ধরেন। এবার নিঝুম আর কোনো উপায় না পেয়ে দেখে ঈশানের হাতটা ধরে। ঈশান একটানে তাকে দাঁড় করিয়ে দেয়। দ্বিতীয়বার তাদের মধ্যে এমন একটা সরাসরি শারীরিক স্পর্শ হয়। ঈশানের শক্তিশালী হাতের স্পর্শে নিঝুমের সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে যায়। সে ঈশানের চোখের দিকে তাকায়, আর ঈশানও তার দিকে তাকিয়ে থাকে। দুজনেই কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ে। ঈশান তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়। ঈশান একটু ইতস্তত করে বলে, চলেন বাড়ি চলেন, আপনার এই অবস্থা দেখলে মা তো হাসতে হাসতে শেষ হয়ে যাইব। নিঝুম কোনো কথাই বলে না। সে শুধু তার কাদামাখা হাতের দিকে আর ঈশানের দিকে একবার তাকায়। তার অহংকারী মনটা আজ প্রকৃতির কাছে, এই মাটির কাছে পুরোপুরি হেরে গেছে। আর এই হারের সাক্ষী হয়ে রইল ঈশান। নদীর ধারে ছোট্ট দুর্ঘটনা দুজনের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
অপমানের পরিবর্তে সেখানে জন্ম নেয় এক অদ্ভুত অধিকার বোধ আর অপ্রস্তুত মুহূর্তের লজ্জা। রাতের বেলা ঈশানের পড়ার ঘর। নিঝুম তার জন্য বরাদ্দ করা চৌকিতে বসে আছে। তার ফোনটা কোনো মতে চার্জ দেওয়ার ব্যবস্থা করা গেছে। সে তার বাবার সাথে ফোনে কথা বলছে। তার গলার স্বর খুব নিচু, যেন কেউ শোনে না ফেলে। নিঝুম ফিসফিস করে ফোনে বলে, বাবা আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করবে না, আমি খুব সেফ জায়গায় আছি। বাবা ফোনের ওপার থেকে উদ্বিগ্ন স্বরে বলেন, নিজুম, সেফ মানে কোথায় আছিস তুই? তোর গার্ডরা তোকে খুঁজে পাচ্ছে না, আর শাহেদ ও তো পাগল হয়ে গেছে। সে তোকে খুঁজে পাওয়ার জন্য সব জায়গায় লোক পাঠিয়েছে। আমি জানি বাবা, এই জন্যই তো আমি এমন এক জায়গায় এসেছি যেখানে ও কোনো দিনও পৌঁছতে পারবে না। এটা একটা গ্রাম, নাম হিমতলি। তুমি কাউকে বলবে না গ্রামের নামটা। গ্রাম? তুই একটা গ্রামে একা আছিস? তোর সাথে কেউ আছে? তুই কিভাবে থাকছিস সেখানে? নিঝুম এক মুহূর্তের জন্য চুপ করে থাকে। ঈশানের মুখটা তার মনে ভেসে ওঠে। আমি আমি একা নই, এখানে খুব ভালো কিছু মানুষ আছে, তারা আমার খেয়াল রাখছে। তুমি প্লিজ চিন্তা করো না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি জানি মা, কিন্তু তুই তো জানিস শাহেদ কতটা ভয়ঙ্কর। ও বিজনেসের জন্য সব কিছু করতে পারে। ওই ডিলটা ফাইনাল করার জন্য তোকে দরকার। ও যদি তোকে খুঁজে পায়। ও আমাকে খুঁজে পাবে না বাবা, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। আমি 2-1 দিনের মধ্যেই তোমার সাথে যোগাযোগ করব। আর হ্যাঁ, রহিমকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, কিন্তু নিজের খেয়াল রাখিস মা, আমার তো তুই ছাড়া আর কেউ নেই। নিঝুমের চোখ ভিজে ওঠে। আই নো, আই লাভ ইউ সো মাচ বাবা। এখন ফোন রাখছি, চার্জ খুব কম মোবাইলে। ফোনটা রেখে নিঝুম চৌকির ওপর শুয়ে পড়ে। বাবার সাথে কথা বলে সে কিছুটা শক্তি পেল। তার ভেতরের ভয়টা কাটেনি। সে জানে শাহেদ একটা দানব, তার হাত থেকে বাঁচা সহজ নয়। হঠাৎ ঘরের দরজায় হালকা টোকা পড়ে। ঈশান দরজার বাইরে থেকে বলে, আপা ঘুমাইছেননি? নিঝুম উঠে বসে। না, ঘুমাইনি, এসো। ঈশান একটা মাটির গ্লাসে গরম দুধ নিয়ে ভেতরে আসে। মা আপনার জন্য পাঠাইছে, এইটা খাইলে ঘুম ভালো হইব। নিঝুম গ্লাসটা হাতে নেয়। ঈশান একটু ইতস্তত করে বলে, আপা আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনার মুখটা খুব চিন্তিত লাগতেছে। নিঝুম ঈশানের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, শহরের জীবনে সমস্যা তো লেগেই থাকে। আপনি চাইলে আমারে কইতে পারেন, আমি হয়তো আপনার শহরের সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু শুনলে হয়তো আপনার মনটা হালকা হইব। নিঝুম ঈশানের সরল বিশ্বাসী চোখের দিকে তাকিয়ে থাকে। তার খুব ইচ্ছে করে সবটা খুলে বলতে, কিন্তু সে পারে না। তার ভয় হয়, এই সহজ সরল ছেলেটাকে সে তার জটিল সমস্যার মধ্যে জড়াতে চায় না। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না ঈশান, তুমি যাও ঘুমাও। আর হ্যাঁ, আজকে সব কিছুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ শব্দটা নিঝুমের মুখ থেকে শুনে ঈশান যেন আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ধন্যবাদ লাগবো না আপা, বিপদের সময় মানুষ হয়তো মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা আপনি ঘুমান, শুভরাত্রি। ঈশান ঘর থেকে বেরিয়ে যায়। নিঝুম গরম দুধের গ্লাসে চুমুক দেয়। এই দুধের স্বাদের মধ্যেও সে যেন এক ধরনের নির্ভরতা খুঁজে পায়। সে বুঝতে পারে, মনে মনে বলে, এই মাটির ঘরের মানুষগুলো আমার জন্য এক অদৃশ্য রক্ষা কবচ হয়ে উঠেছে। কিন্তু এই রক্ষা কবচ কি শহরের দানব শাহেদের হাত থেকে আমাকে বাঁচাতে পারবে? হিমতলি গ্রামের বাইরের বিশাল খোলা মাঠ। পরের দিন বিকেলবেলা মেকানিক এসে নিঝুমের গাড়িটা নিয়ে গেছে। বলেছে ঠিক করতে অন্তত 2 দিন লাগবে। এই অপ্রত্যাশিত অবসরে ঈশান ঠিক করেছে শহরের আপাকে গ্রামের আসল মজা দেখাবে। খোলার মাঠে দমকা বাতাস আর পাখির ডাক। ঈশান একটা লাল রঙের সুন্দর ঘুড়ি আর নাটাই হাতে নিয়ে নিঝুমের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে উত্তেজনা।
এই দেখেন আপা, আপনার জন্য কি আনছি। এইটারে কয় চিল গুড্ডি। আকাশে উঠলে মনে হয় যেন চিল পাখি উঠতেছে। নিঝুম একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে ভ্রুকুসকে ঘড়িটার দিকে তাকায়। এটা দিয়ে কি হবে? এটা তো বাচ্চাদের খেলার জিনিস। আমার কি এখন ঘুড়ি ওড়ানোর বয়স আছে? আরে মনের বয়স না থাকলে কোনো কিছুরই বয়স থাকে না। চলেন চেষ্টা করে দেখেন, খুব মজা লাগবো। শহরের দালালের ছাদে তো আর এমন খোলা আকাশ পাইবেন না। আই ডোন্ট নো হাউ টু ডু দিস। আমার এসব অভ্যাস নেই। আমি আছি না, আমি শিখাইয়া দিব। আসেন তো। ঈশান প্রায় জোর করে নিঝুমের হাতে নাটাইটা ধরিয়ে দেয়। সে নিজে ঘড়িটা নিয়ে কিছুটা দূরে চলে যায়। ঈশান চিৎকার করে বলে, আমি ছাড়লে আপনি নামায়ে টান দিবেন, কেমন? রেডি? নিঝুম বিরক্ত হয়ে বলে, হ্যাঁ রেডি। তাড়াতাড়ি করো, গরম লাগছে। ঈশান ঘড়িটা আকাশে ছেড়ে দেয়। টান দেন আপা, টান দেন। নিঝুম জোরে একটা টান দিতেই ঘড়িটা ভো করে ঘুরে মাটিতে পড়ে যায়। নিঝুম খেপে গিয়ে বলে, কি হলো এটা? পড়লো কেন? এই ঘুড়িটাই নষ্ট, আমি নিশ্চিত। ঈশান দৌড়ে এসে হাসতে হাসতে বলে, ঘুড্ডি নষ্ট না আপা, আপনার টানটাই নষ্ট। এত জোরে টান দিলে তো পড়বই। আস্তে সোহাগ কইরা টান দিতে হয়। ঘুড্ডিও ভালোবাসা বুঝে। নিঝুম চোখ গরম করে বলে, একদম ফালতু কথা বলবে না, আবার চেষ্টা করো। এরপর আরও কয়েকবার চেষ্টা করা হলো, কিন্তু প্রতিবারই নিঝুমের অহংকারী হাত ঘুড়িটাকে আকাশে উঠতে না দিয়ে মাটিতে নামিয়ে আনে। সে ক্রমশ রেগে যাচ্ছিল। নিঝুম নাটাইটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার দ্বারা হবে না এইসব ফালতু জিনিস। ইটস সো অ্যানোয়িং। ঈশান এবার আর হাসে না। সে শান্তভাবে নাটাইটা তুলে নেয়। রাগ করলে তো হইব না আপা, জেদ ঝাড়েন। আসেন আমার সাথে চেষ্টা করেন। ঈশান নিঝুমের ঠিক পেছনে এসে দাঁড়ায়। ঈশান খুব শান্তভাবেই বলে, আপনি নাটাইটা ধরেন, আমি আপনার হাতের উপর হাতটা রাখতেছি। আপনি যখন বলবা তখন দুইজন একসাথে টান দিব। ঈশানের শরীরের উষ্ণতা আর তার গলার শান্ত স্বর নিঝুমকে কেমন যেন সম্মোহিত করে ফেলে। সে চুপচাপ ঈশানের নির্দেশ পালন করে। ঈশান তার হাতের উপর নিজের বলিষ্ঠ হাতটা রাখতেই নিঝুমের শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যায়। বাতাসের তালে তালে ঘুড়িটা দুলতে থাকে। ঈশান ফিসফিস করে প্রায় নিঝুমের কানের কাছে বলে, এখন আস্তে ধীরে টান দেন। দুজনে একসাথে হালকা একটা টান দিতেই ঘুড়িটা মসৃণভাবে আকাশের দিকে উঠতে শুরু করে। একটু একটু করে সুতো ছাড়তেই সেটা আরও উপরে উঠতে থাকে। লাল ঘুড়িটা নীল আকাশে একটা বিন্দুর মতো ভাসতে থাকে। নিঝুম সব ভুলে গিয়ে মুগ্ধ চোখে সেদিকেই তাকিয়ে থাকে। তার মুখে ফুটে ওঠে এক নির্মল শিশুর মতো আনন্দ। নিঝুম আনন্দে প্রায় চিৎকার করে উঠল, ঈশান দেখো, উপরে সত্যি সত্যি উঠছে। ওয়াও, অ্যামেজিং। তার হাসির শব্দে পুরো মাত্রা যেন জীবন্ত হয়ে ওঠে। ঈশান ঘুড়ির দিকে নয়, মুগ্ধ চোখে তাকিয়েছিল নিঝুমের হাসি মাখা মুখের দিকে। ঈশান নিজের অজান্তেই বলে ফেলে, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। কথাটা শুনে নিঝুমের হাসিটা হঠাৎ থেমে যায়। সে অপ্রস্তুত হয়ে ঈশানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। তার গাল দুটো হালকা লাল হয়ে ওঠে। নিঝুম নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীরভাবেই বলে, হয়েছে, অনেক হয়েছে, এখন চলো, সন্ধ্যা হয়ে আসছে। ঈশান কিছু বলে না, শুধু মুচকি হাসে। সে জানে বরফ গলতে শুরু করেছে। নিঝুমের অহংকারী মনটা আজ একটা সাধারণ ঘুড়ির কাছে হেরে গেছে। আর এই হারের পেছনে যে মানুষটা, তার প্রতি এক অজানা অনুভূতি নিঝুমের ভেতরে জন্ম নিতে শুরু করেছে। রাতের আকাশ পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে। নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব চিকচিক করছে। চারপাশটা এত শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। নদীর শান্ত স্রোতের শব্দ, ঝিঝি পোকার একটানা ডাক, আর দূর থেকে ভেসে আসা কোনো শেয়ালের ডাক, সব মিলে পরিস্থিতি ফুল রোম্যান্টিক। ঈশান আর নিঝুম সেই মায়া নদীর পাড়ে পরিচিত পাথরটার ওপর বসে আছে। দুজনের মধ্যে এক আরামদায়ক নীরবতা। ঈশান আকাশের দিকে তাকিয়ে বলে, আমার বাবা কই তো,
পূর্ণিমার চাঁদ দেখলে নাকি মনের সব দুঃখ দূর হয়ে যায়। আপনার কি তাই মনে হয় আপা? নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না ঈশান, আমার জীবনে এত দুঃখ যে এত বড় একটা চাঁদও হয়তো সবটা দূর করতে পারবে না। ঈশান নিঝুমের চোখের দিকে তাকিয়ে বলে, আপনার মতো বড় লোকের আবার দুঃখ কিসে? টাকা থাকলেই তো সব পাওয়া যায়। কে বললো তোমাকে টাকা দিয়ে তুমি একটা ভালো ঘুম কিনতে পারবে? পারবে এক মুহূর্তের জন্য সত্যিকারের শান্তি কিনতে? পারবে এমন একজন বন্ধু কিনতে যে তোমার টাকার দিকে তাকিয়ে তোমার সাথে মেশে না? ঈশান এই কথার কোনো উত্তর দিতে পারে না। সে চুপ করে থাকে। ঈশান কিছুক্ষণ পর আবার বলে, আমার অবশ্য বেশি কিছু চাওয়ার নাই। আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট। নিঝুম অজান্তেই কৌতূহলী হয়ে বলে, তাই কি তোমার স্বপ্ন? আমি চাই মারে একটা পাকা ঘর বানাইয়া দিব। এই মাটির ঘরে বৃষ্টি হইলে বড্ড পানি পড়ে। আর চাই গ্রামের পাঠশালাটার চালটা ঠিক করে দিব। বাচ্চাগুলো খুব কষ্ট করে ক্লাস করে। আর আর যদি পারি বাজারের মোড়ে একটা ছোট্ট মুদির দোকান দিব, তাহলেই আমার চলে যাব। ঈশানের এই ছোট ছোট নির্মল স্বপ্নগুলোর কথা শুনে নিঝুম অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, আমার পৃথিবীতে স্বপ্ন মানে নতুন বিজনেস ডিল, নতুন গাড়ি আর ক্ষমতা। আর এই ছেলেটার স্বপ্ন জুড়ে আছে শুধু তার পরিবার আর গ্রামের মানুষ। নিঝুম নিজের অজান্তেই মুখে বলে ফেলে, আর নিজের জন্য তুমি কিছু চাও না? ঈশান নিঝুমের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, চাই তো চাই, চাই এমন একজন জীবনসঙ্গী যে আমার এই ছোট্ট স্বপ্নগুলোর দাম দেবে, যে আমার মারে নিজের মায়ের মতো ভালোবাসবে, আমার সাথে এই মাটির বাড়িতে থাকতে যার কোনো কষ্ট হইবে না। ঈশানের গভীর চোখের দিকে তাকিয়ে নিঝুম দ্রুত চোখ সরিয়ে নেয়। তার মনে হয় ঈশান যেন তার মনের কথাই বলে দিচ্ছে। নিঝুম হঠাৎ করেই আবেগপ্রবণ হয়ে বলে, জানো ঈশান, আমার জীবনে কোনো দিনও কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই। সবাই শুধু আমার উপর তাদের চাওয়াগুলো চাপিয়ে দিয়েছে। বাবা চাই আমি বিজনেস সামলাই, তার এম্পায়ার আরও বড় করি। আর শাহেদ, নামটা বলতেই তার গলাটা ধরে আসে। শাহেদকে? একজন যাকে আমার বাবা আমার জীবনের সবচেয়ে বড় ডিল মনে করে। সে আমাকে নয়, আমার বাবার সম্পত্তিকে বিয়ে করতে চায়। আমি তার কাছে একটা পণ্য ছাড়া আর কিছুই না। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি সেই দিন পালিয়ে এসেছিলাম ঈশান। আমার দম আটকে আসছিল ওই শহরে। খোলা পৃথিবীতে ঘুরতে এসেছিলাম একটু। এই প্রথম নিঝুম তার ভেতরে সব কষ্ট, সব যন্ত্রণা কারো সামনে উগরে দিল। পূর্ণিমার আলোয় তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল মুক্তোর মতো চকচক করছিল। ঈশান কোনো কথাই বলে না। সে শুধু নিঝুমের পাশে নীরবে বসে থাকে। তার এই নীরবতায় যেন নিঝুমের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে। এত টাকা, এত প্রাচুর্য, কিন্তু শান্তি নেই ঈশান। তোমার এই মাটির ঘরে আমি যে শান্তিটা পেয়েছি তা আমার রাজপ্রাসাদেও নেই। এই স্বীকারোক্তির মাধ্যমে নিঝুমের ভেতরের বরফের সবচেয়ে বড় চাঙরটা যেন মায়া নদীর স্রোতে ভেসে গেল। সে এক অজানা নির্ভরতায় ঈশানের কাছাকাছি এসে পড়ল। পরদিন বিকেলে গ্রামের শেষ মাথায় একটা ছোট মেলা বসেছে। মাজার শরীফের ওরস উপলক্ষে এই মেলার আয়োজন। ঈশান প্রায় জোর করেই নিঝুমকে সেখানে নিয়ে এসেছে। দর্শক, আর একটা কথা বলে রাখি, কিন্তু এসব মাজার ভক্তি নয়। সে শুধু নিঝুমের মন ভালো করার জন্যই একটু মেলায় ঘুরতে এসেছে। মেলার তীব্র কোলাহল, নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ, বাঁশির সুর, শিশুদের হট্টগোল আর জিলাপি ভাজার ছ্যাঁক শব্দ। নিঝুম ভিড়ের মধ্যে হাঁটতে গিয়ে বিরক্ত হচ্ছিল, কিন্তু মেলার রঙিন পরিবেশটা তার ভালো লাগছিল। ওফ, কি ভিড় আর এত চেঁচামেচি, আমার মাথা ধরে যাচ্ছে। এইটাই তো মেলার মজা আপা। চলেন আপনাকে জিলিপি খাওয়াই। এখানকার জিলাপি খুব বিখ্যাত। ইয়াক, আনহাইজেনিক, আমি এসব খাই না। ঈশান তার কথা না শুনে দুটো গরম জিলাপি কিনে এনে তার হাতে ধরিয়ে দেয়।
নিঝুম প্রথমে খাবে না বলে জেদ করলেও গরম জিলাপির মিষ্টি গন্ধে তার জেদ টেকে না। তারা মেলার ভেতর দিয়ে ঘুরতে থাকে। ঈশান তাকে একটা চুড়ির দোকানের সামনে নিয়ে যায়। আপা দেখেন কি সুন্দর কাচের চুড়ি, কোনটা পছন্দ আপনার? আমি এসব সস্তার চুড়ি পরি না ঈশান, আমার ডায়মন্ডের ব্রেসলেট আছে। সব কিছুর দাম কি টাকা দিয়ে হয় আপা? এই চুড়ির টুংটাং শব্দের কাছে আপনার ওই ডায়মন্ডের শব্দও হার মানব। নেন না একটা। ঈশান দোকানদারকে এক গোছা নীল কাচের চুড়ি দিতে বলে। সে চুড়িগুলো নিয়ে নিঝুমের দিকে এগিয়ে যায়। হাতটা দেন। নিঝুম ইতস্তত করে, কিন্তু ঈশানের চোখের অনুরোধ সে ফেলতে পারে না। সে তার ডান হাতটা বাড়িয়ে দেয়। ঈশান খুব সাবধানে যত্ন করে একটা একটা করে চুড়ি তার ফর্সা হাতে পরিয়ে দেয়। ঈশানের আঙুলের স্পর্শে নিঝুমের সারা শরীর আবার কেঁপে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে দেখে ঈশান গভীর মনোযোগ দিয়ে তার হাতে চুড়ি পরাচ্ছে। এই মুহূর্তে ছেলেটাকে তার ভীষণ আপন মনে হয়। চুড়ি পরানো হলে নিঝুম হাতটা নাড়িয়ে টুংটাং শব্দ শোনে। তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। একটু দূরে মাজারের পাশে একটা মঞ্চে বসে একজন বাউল একতারা হাতে গান গাইছিলেন। তার দরাজ গলার গানটা বাতাসে ভেসে আসছিল। চলেন ওইখানে যাই, গান শুনি। তারা ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ায়। বাউলের গানের কথাগুলো নিঝুমের হৃদয়ে গিয়ে ব্যাঘাত করে। অচিন পাখি, খাঁচা, মনোবেরি, এই শব্দগুলো যেন তারই জীবনের কথা বলছে। তার মনে হয় সেও তো এক সোনার খাঁচায় বন্দি অচিন পাখি। নিঝুমের চোখ দিয়ে নিজের অজান্তে জল গড়িয়ে পড়তে শুরু করে। তার শহরের জীবনের সব লোক দেখানো হাসি, সব দম্ভ এই মাটির গানের সুরের কাছে ধুয়ে মুছে যাচ্ছিল। ঈশান নিঝুমের কান্না লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না। সে শুধু আস্তে করে তার পাশে এসে দাঁড়ায়, যেন তাকে নীরব সমর্থন দিচ্ছে। বাউলের গান শেষ হলেই নিঝুম যখন চোখ মুছে, তখন তার মনটা অদ্ভুতভাবে হালকা লাগছিল। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে এই মাটির, এই সুরের আর এই সরল ছেলেটার মায়ায় জড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর ঈশান আর নিঝুম মেলার অন্য প্রান্তের দিকে হাঁটতে শুরু করে। ঈশান নিঝুমের মন ভালো করার জন্য তাকে নাগরদোলায় চড়ার কথা বলছিল, আর নিঝুম তাকে বারণ করছিল। আরে চলেন না আপা, একবার নাগরদোলায় চললে দেখবেন সব ভয় দূর হয়ে গেছে। আকাশ থেকে পুরো গ্রামটারে দেখা যায়। নো ওয়ে, আমি ওই ভাঙা জিনিসে চড়বো না, আমার মাথা ঘোরে। হঠাৎ করে ঈশানের হাসিটা মিলিয়ে যায়। তার চোখ দুটো সতর্ক হয়ে ওঠে। সে মেলার ভিড়ের মধ্যে কয়েকজনকে লক্ষ্য করে, যারা এই গ্রামের লোকের মতো নয়। তাদের পরনে শহরের পোশাক, চোখে মুখে একটা রুক্ষ ভাব। তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখছে। এরা কারা? এদের তো আগে দেখি নাই এই গ্রামে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় কিছু একটা ঠিক নেই। সে নিঝুমের দিকে তাকিয়ে দেখে নিঝুমও আতঙ্কিত চোখে ওই লোকগুলোর দিকে তাকিয়ে আছে। লোকগুলোর মধ্যে একজনকে সে চেনে, ওটা শাহেদের ডান হাত, রফিক। নিঝুমের মুখটা মুহূর্তের মধ্যে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। যে ভয়টা থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল, সে ভয়টা যেন আজ তাকে খুঁজে বের করেছে। নিঝুম ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ঈশান। তার গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সে ভয়ে আতঙ্কে নিজের অজান্তেই ঈশানের হাতটা শক্ত করে খামচে ধরে। ঈশানের বুঝতে বাকি থাকে না, সে নিঝুমের কাপা হাতটা নিজের মুঠোয় নিয়ে নেয়। ঈশানের গলার স্বর পাল্টে যায়, শান্ত কিন্তু দৃঢ়। ওরা কারা? আপনাকে খুঁজছে মনে হচ্ছে। ওরা ওরা শাহেদের লোক। ঈশান প্লিজ চলো এখান থেকে, ওরা আমাকে দেখে ফেলে আমাকে ধরে নিয়ে যাবে। মেলার সব আনন্দ, সব রং, সব সুর যেন এক মুহূর্তে উধাও হয়ে যায়। তার জায়গায় নেমে আসে এক তীব্র ভয় আর বিপদের কালো ছায়া। ঈশান নিঝুমের আতঙ্কিত মুখের দিকে তাকায়। সে বুঝতে পারে তার অতিথি এখন আর শুধু অতিথি নয়, তার অতিথি এখন বিপন্ন। ঈশান নিঝুমের হাতটা আরও শক্ত করে ধরে বলে, ভয় পাইয়েন না, আমি থাকতে আপনার কিছু হইব না। আমার সাথে আসেন, মাথা নিচু করে হাঁটেন, যেন ওরা মুখ দেখতে না পারে। ঈশান নিঝুমকে প্রায় আড়াল করে ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত মেলার বাইরের পথের দিকে হাঁটতে শুরু করে।
মেলা থেকে বেরার পর থেকেই বাড়িটা একটা থমথমে ভাব বিরাজ করছে। ঈশানের মা আমিনা বেগম ব্যাপারটা আজ করতে পারলেও ছেলেকে প্রশ্ন করে বিব্রত করেনি, কিন্তু ঘুমন্ত হিমতলি গ্রামে নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে হঠাৎই একটা আত্মচিৎকার ভেসে আসে। রাতের নিস্তব্ধতার মধ্যে নিজমের ভয়ার্ত চিৎকার, না, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, আমি যাব না তোমাদের সাথে, ছেড়ে দাও আমাকে। ঈশান ঘুম থেকে ছিটকে উঠে দরজা খুলে নিজমের ঘরের দিকে দৌড়ে যায়। ঘরের ভিতর হ্যারিকেনের আলোটা প্রায় নিভে এসেছে। সেই আবছা আলোয় দেখা যায় নিঝুম বিছানার ওপর বসে হাঁপাচ্ছে, তার পুরো শরীর ভয়ে কাঁপছে। ঈশান দরজায় দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, আপা, আপা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? নিঝুম ঈশানের গলা শুনে ঘোরের মধ্যে, ওরা ওরা আমাকে ধরে ফেলেছে ঈশান সাহেদ, ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও। ঈশান দ্রুত ঘরে ঢুকে নিঝুমের সামনে এসে বসে। সে বুঝতে পারে নিঝুম দুঃস্বপ্ন দেখছিল। ঈশান খুব শান্তভাবে নিঝুমের কাঁধে হাত রাখে। আপা, শান্ত হন, কেউ আসে নাই। আপনি স্বপ্ন দেখতেছিলেন, দেখেন আমি আপনার সামনে, কেউ নাই এখানে। নিঝুম চোখ মেলে ঈশানকে দেখে, কিন্তু তার ঘোর কাটেনি। না, ওরা বাইরে আছে, আমি ওদের দেখেছি বেলায়, ওরা আমাকে খুঁজে বের করবেই, ওরা আমাকে ছাড়বে না। তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, সে শীতে কাঁপার মতো কাঁপছে। আমিনা বেগমও চিৎকার শুনে ঘুম থেকে উঠে দরজায় এসে দাঁড়ান। আমিনা বেগম চিন্তিত মুখে বলেন, কি হয়েছে রে বাবা, মাইয়াটা এমন করতেছে কেন? ঈশান মায়ের দিকে না তাকিয়েই বলে, মা, তুমি একটু গরম পানি আইনা দাও, আপা ভয় পাইছি। আমিনা বেগম চলে যেতেই নিঝুমের ভেতরে সব ভয়, সব আতঙ্ক যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। নিঝুম হঠাৎ করে ঈশানকে দু হাতে জড়িয়ে ধরে শিশুদের মতো কেঁদে ফেলে। ওরা আমাকে মেরে ফেলবে ঈশান, প্লিজ আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমি ওই নরকে ফিরে যেতে চাই না। ঈশান এই আকস্মিকতায় একেবারে স্তব্ধ হয়ে যায়। নিঝুমের শরীরের কাঁপুনি, তার চোখের জল, তার অসহায় আত্মসমর্পণ সবকিছু ঈশানের ভেতরটাকে নাড়িয়ে দেয়। সে কি করবে বুঝতে না পেরে কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে থাকে। তারপর খুব আস্তে করে নিঝুমের পিঠে হাত রাখে। ঈশান খুব নরম গলায় বলে, কিছু হইব না আপনার, আমি আছি তো, কেউ আপনার গায়ে হাত দিতে পারবে না, আপনি একদম চিন্তা করেন না। নিঝুম ঈশানের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলে, তুমি তুমি ওদের চেনো না ঈশান, ওরা মানুষ না, ওরা জানোয়ার, টাকা আর ক্ষমতার জন্য ওরা সব কিছু করতে পারে। আমার খুব ভয় করছে, খুব। যত বড় জানোয়ারই হোক, এই হিমতলি গ্রামে ঢোকার আগে তারে 10 বার ভাবতে হইব। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখেন, আমি আপনারে কিছু হইতে দিব না। ঈশানের গলার দৃঢ়তা, তার স্পর্শের ভরসা নিঝুমকে একটু একটু করে শান্ত করে। সে কান্না থামিয়ে ঈশানের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। এই মাটির ঘরে সাধারণ ছেলেটার বুকে সে যে আশ্রয় খুঁজে পাচ্ছে, তা তার কোটি টাকার শহরের কোনো বন্ধু বা দেহরক্ষীও তাকে দিতে পারেনি। আমিনা বেগম পানি নিয়ে এসে দেখেন নিঝুম তার ছেলেকে জড়িয়ে ধরে আছে। তিনি কিছু না বলে শুধু পানির গ্লাসটা এগিয়ে দেন। ঈশান নিঝুমকে আলতো করে ছাড়িয়ে দিয়ে তার হাতে পানি তুলে দেয়। পানিটা খান, সব ঠিক হইয়া যাইব। আমি বাইরে বারান্দায় আছি, কোনো ভয় নাই, কেমন? নিঝুম মাথা নাড়ে। ঈশান ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার ভেতরের তোলপাড় থামে না। সে বুঝতে পারে এই মেয়েটির দায়িত্ব এখন পুরোপুরি তার, আর এই দায়িত্ব পালনের জন্য তাকে যে কোনো বিপদের মুখোমুখি হতে হবে। পরের দিন সকালে নরম রোদে গ্রামের চায়ের দোকানে বেশ ভিড় জমেছে। গ্রামের মুরব্বীরা চা খেতে খেতে রাজনীতি আর ফসলের গল্পে মশগুল। ঈশানও সেখানে ছিল, কিন্তু তার কান ছিল খাড়া, মন ছিল সতর্ক। চায়ের দোকানে মানুষের গুঞ্জন, কাপ পিরিচের টুংটাং শব্দ, রেডিওতে বাজানো পুরনো দিনের গান। হঠাৎ করে দোকানের সামনে দুটো দামি জিপ গাড়ি এসে থামে। গ্রামের সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। গাড়ি থেকে নামে কয়েকজন স্যুট পরা লোক, আর তাদের মাঝে
দাম্ভিক ভঙ্গিতে নেমে আসে শাহেদ। তার চোখে মুখে একটা হিংস্র আর অধৈর্য ভাব। শাহেদ দোকানের সামনে এসে চারদিকে চোখ বুলিয়ে বলে, এই গ্রামটার নাম হিমতলি। দোকানদার ভয়ে ভয়ে বলে, জি স্যার। শাহেদ তার পকেট থেকে একটা মোবাইল বের করে সেটায় নিঝুমের একটা ছবি সবার সামনে ধরে। শাহেদ রাগী গলায় বলে, এই মেয়েকে কেউ এই গ্রামে দেখেছো? তাহলে ভালো করে দেখো, এটা শহুরে মেয়ে, খুব দামি পোশাক পরে। যে খবর দেবে তাকে আমি 10,000 টাকা নগদ পুরস্কার দেব। গ্রামের সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। ঈশান গতকাল রাতেই তার বন্ধুদের মাধ্যমে সারা গ্রামে খবর পাঠিয়ে দিয়েছিল। সবাইকে শিখিয়ে দেওয়া হয়েছিল কি বলতে হবে। এক বৃদ্ধ চাচা বলেন, না স্যার, এমন সুন্দর মাইয়া তো আমরা এই জন্মে দেখি নাই। এ তো সিনেমার নায়িকার মতো লাগছে। 10,000 টাকা তো অনেক টাকা স্যার, দেখলে কি আর না কইরা থাকতাম, কিন্তু আসলে দেখি নাই। শাহেদ ঈশানের দিকে তাকিয়ে সন্দেহজনকভাবে বলে, এই ছেলে, তুমি কিছু জানো? তোমাকে দেখে বেশ চালাক চতুর মনে হচ্ছে। ঈশান একেবারে বোকা সেজে স্বাভাবিকভাবেই বলে, আমি তো স্যার সারাদিন খেতে কাম করি। এই মায়াটারে আমি কই দেখব? তবে 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 কি বলতে চাও? তাড়াতাড়ি বলো। না মানে পরশুদিন রাতে শ্রীমঙ্গল থেকে ফেরার পথে দেখছিলাম একটা গাড়ি কাদায় আটকা গিয়েছিল। ভেতরে আমার একজন আপা ছিল মনে হয়, কিন্তু তারা তো ওই রাত্রেই শহরে ফিরে গেছে। শাহেদের একজন লোক শাহেদের কানে কানে বলে, বস, ছেলেটা ঠিকই বলেছে। রহিম ড্রাইভারও বলেছিল গাড়ি কাদায় আটকে গিয়েছিল। শাহেদ ঈশানের কথা বিশ্বাস করে। তার মানে ও এখান থেকে চলে গেছে। ড্যাম ইট। শাহেদ রাগে দেওয়ালে একটা ঘুষি মারে। গ্রামের মানুষ তার এই আচরণ দেখে আরও ভয় পেয়ে যায়। ঈশান বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল এই লোকটা সহজে হাল ছাড়ার পাত্র নয়। শাহেদ তার লোকেদের দিকে তাকিয়ে বলে, তোরা সবাই গ্রামটা ভালো করে খোঁজ নে, প্রতিটা বাড়ি চেক কর। আমি নিশ্চিত ও এখানে কোথাও লুকিয়ে আছে। শাহেদের লোকেরা গ্রামের ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করে। ঈশান জানে তাকে এখন খুব সাবধানে পরবর্তী চালটা দিতে হবে। সে চা খাওয়ার ভান করে সেখান থেকে উঠে পড়ে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল শাহেদের ওপর নজর রাখা। শাহেদের লোকেরা গ্রামে তল্লাশি চালাতে গেছে। শাহেদ অধৈর্য হয়ে দোকানের বাইরে পায়চারি করছে আর ফোনে কথা বলছে। ঈশান দোকানের পেছন দিকের একটা ঝোপের আড়ালে লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করছে। শাহেদ ফোনে চাপা কিন্তু হিংস্র গলায় বলে, না আঙ্কেল, এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু আমাদের মনে হচ্ছে ও এখানেই আছে। ওই গেয়ভূতগুলো মিথ্যা কথা বলছে। ফোনের ওপাশ থেকে সম্ভবত নিঝুমের বাবা কথা বলছেন। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি খুঁজে বের করবই। আপনি শুধু ইনভেস্টরদের সামলান, তাদের বলুন বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে। নিঝুমের সাইট পেলেই আমাদের জয়েন্ট ভেঞ্চারের ডিলটা ফাইনাল হয়ে যাবে। ঈশান ডিল আর সই শব্দ দুটো শুনে চমকে ওঠে। সে বুঝতে পারে ব্যাপারটা শুধু প্রেম বা বিয়ে নয়, এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে। শাহেদ একটু থেমে তার গলার স্বর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। শুনুন আঙ্কেল, আমি ওকে ভুলায় ভালায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা ওকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। নিঝুমকে জ্যান্ত অথবা মৃত আমার চাই। কোম্পানির ডিলটা ফাইনাল করতে ওর সিগনেচার অথবা ডেথ সার্টিফিকেট যে কোনো একটা হলেই আমার চলবে। এই কথাটা শোনার সাথে সাথে ঈশানের রক্ত হিম হয়ে যায়। সে ভাবতেও পারেনি এই সুদর্শন লোকটা এত ভয়ঙ্কর আর ঠান্ডা মাথার খুনি হতে পারে। সে বুঝতে পারে নিঝুমের জীবন সত্যি মারাত্মক বিপদের মধ্যেই আছে। আপনি শুধু প্রেশার দেবেন না, আমি আমার কাজ করছি। হ্যাঁ, আমি ওকে পেলেই আপনাকে জানাবো। শাহেদ ফোনটা কেটে পকেটে রাখে। তার মুখে ফুটে ওঠে এক নিষ্ঠুর হাসি। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে প্রায় দৌড়ে তার বাড়ির দিকে রওনা দেয়। তার এখন নিঝুমকে সব সত্যিটা জানানোর দরকার। ঈশান প্রায় হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। নিঝুম তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। ঈশানের আতঙ্কিত মুখ দেখে সে আরও ভয় পেয়ে যায়। কি হয়েছে ঈশান?
ওরা কি কিছু জেনে গেছে? ঈশান দরজাটা বন্ধ করে দিয়ে বলে, আপা, আপনারে এখনই এই বাড়ি ছাড়তে হইব। বাড়ি ছাড়তে হবে মানে? কোথায় যাব আমি? ওরা তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। আমার সাথে আসেন, একটা জায়গা আছে যেখানে ওরা পৌঁছাতে পারবো না, কিন্তু তার আগে আপনারে সব সত্যিটা কইতে হইব। এই সায়াদ লোকটা কে, আর ও আপনারে দিয়া কিসের সই করাতে চায়? ঈশানের সরাসরি প্রশ্নে নিঝুম থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে ঈশান কিছু একটা জেনে গেছে। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ে। নিঝুম কান্নায় ভেঙে পড়ে। আমি আমি তোমার সব বলছি ঈশান। সে ঈশানকে সবটা খুলে বলে, কিভাবে তার বাবা তার বিজনেস পার্টনার শাহেদের সাথে তার বিয়ে ঠিক করেছে, কিভাবে শাহেদ বিয়ের নামে তাদের পুরো ব্যবসাটা নিজের নামে লিখে নেওয়ার ষড়যন্ত্র করেছে, আর সেই কাগজে সই করাতে না পেরেই সে এখন নিঝুমকে খুঁজে বেড়াচ্ছে। আমার বাবা খুব অসুস্থ ঈশান। শাহেদ বাবাকে ব্ল্যাকমেল করছে। বাবা উপায় না দেখেই এই বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু আমি জানি একবার সই করে দিলে ও বাবাকে পথে বসিয়ে দেবে। তাই আমি পালিয়ে এসেছি। সবটা শোনার পর ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। তার মুখে ফুটে ওঠে এক কঠিন প্রতিজ্ঞার ছাপ। সে নিঝুমের সামনে এসে দাঁড়ায়। ঈশান নিঝুমের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আপনি কোটিপতি না গরিব তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমার বাড়ির মেহমান, আর আপনি এখন বিপদে। আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না, এটা আমার ওয়াদা। কিন্তু কিন্তু তুমি একা ওদের সাথে পারবে না ঈশান, ওরা খুব ভয়ঙ্কর। এই মাটি আমার শক্তি আপা, এই মাটির মানুষেরা আমার আপন। আপনি শুধু আমার উপর ভরসা রাখেন। এখন আর এক মুহূর্ত দেরি করে যাইব না, চলেন আমার সাথে। ঈশানের কথায় আর চোখের বিশ্বাসে নিঝুম যেন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায়। সে জানে না সামনে কি আছে, কিন্তু সে এটা জানে এই সরল ছেলেটা তার জন্য নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা করবে না। ঈশান নিঝুমের হাত ধরে তাকে ঘরের পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যায়। বিপদের কালো ছায়া এখন তাদের মাথার উপর, আর সামনে অপেক্ষা করছে এক অজানা ভয়ঙ্কর পথ। হিমতলি গ্রামের পেছনের ঘন জঙ্গল। ঈশান প্রায় টেনে ছিঁচড়ে নিঝুমকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। চারিদিকে বড় বড় গাছ আর লতাপাতার কারণে দিনের বেলাতেও অন্ধকার হয়ে আছে। নিঝুমের শহরের নরম পা এই অচেনা এবড়ো খেবড়ো পথে বারবার হোঁচট খাচ্ছে। ঘন জঙ্গলের পাতার খসখস আওয়াজ, অচেনা পাখির ডাক এবং নিঝুমের ভারী নিঃশ্বাসের শব্দ। নিঝুম হাঁপাতে হাঁপাতে বলে, ঈশান, আর কত দূর? আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে। ঈশান না থেমেই বলে, আর একটু আপা, প্রায় চলে আইছি। এখন থামলে বিপদ হইব। ওই জানোয়ারের লোকেরা আমাদের পিছু নিতে পারে। কিন্তু ওরা কিভাবে জানবে যে আমি তোমার সাথে আছি? তুমি তো ওদের বলেছিলে আমি চলে গেছি। বলেছিলাম, কিন্তু ওই সাহেদ লোকটা শয়তানের মতো ধূর্ত। ও আমার কথা সহজে বিশ্বাস করব না। আমার মনে হইতেছে ও ঠিকই সন্দেহ করছে। এখন চলেন তাড়াতাড়ি। লতাপাতা ঝোপঝাড়ের আড়ালে একটা পুরনো প্রায় ধ্বংসস্তূপ একটা ইটের স্থাপত্য দেখা যাচ্ছে। এটা হয়তো এককালে কোনো বনবিভাগের চৌকি বা পরিত্যক্ত কোনো স্থাপনা ছিল। তারা এই পুরনো ঘরটার কাছে এসে পৌঁছায়। দেয়ালে প্লাস্টার খসে পড়েছে, দরজা জানালা প্রায় ভাঙা, কিন্তু জায়গাটা এমনভাবে জঙ্গলের গভীরে অবস্থিত যে সহজে কারো চোখে পড়ার কথা নয়। ঈশান দরজাটা ঠেলে খোলে। ভিতরে আসেন। ঘরের ভেতরটা অন্ধকার আর স্যাঁতসেঁতে, মাকড়সা জালে ভর্তি। এক কোণে কিছু শুকনো পাতা জমানো আছে। এটা কি জায়গা ঈশান? এখানে তো ভূত থাকবে মনে হচ্ছে। ভূত থাকলে ভূতের সাথেই থাকতে হইব আপা। মানুষের চাইতে ভূত অনেক ভালো, ওরা অন্তত কারো ক্ষতি করে না। আপনি বসেন, আমি জায়গাটা একটু পরিষ্কার করে দিই। ঈশান তার গায়ের গামছা দিয়ে এক কোণা পরিষ্কার করে নিঝুমকে বসতে দেয়। এই জায়গাটা আমার, আর আমার মৃত বাবা ছাড়া আর কেউ চেনে না। বাবা ছোটবেলায় আমারে নিয়ে এখানে মাছ ধরতে আসতো। আপনি এখানে পুরোপুরি সুরক্ষিত, কেউ খুঁজে পাবে না।
নিঝুম চারিদিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলে, কিন্তু আমরা এখানে থাকবো কিভাবে? এখানে তো কিছুই নেই। আর তোমার মা, উনি তো বাড়িতে একা। মায়ের জন্য চিন্তা করেন না, গ্রামের মানুষ আছে। আর আমি এখন যাই, আপনার জন্য কিছু খাবার আর পানির ব্যবস্থা করতে হইব। আপনি একদমই বাইরে বের হইবেন না। আমি না ফেরা পর্যন্ত দরজাটা লাগাইয়া রাখবেন। নিঝুম ভয়ে ঈশানের হাত ধরে ফেলে। না ঈশান, তুমি যেও না, আমাকে এখানে একা ফেলে যেও না, আমার খুব ভয় করছে। ঈশান নিঝুমের হাতের ওপর হাত রেখে আশ্বাস দিয়ে বলে, ভয় পাইয়েন না, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। আপনার খিদা পাইতেছে না? কিছু তো খাইতে হইব, আমি না গেলে চলবো না। নিঝুম অনিচ্ছা সত্ত্বেও ঈশানের হাত ছেড়ে দেয়। ঈশান ঘরের ভাঙা দরজাটা কোড়োমাতে লাগিয়ে দিয়ে আবার জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। নিঝুম একা সেই ভুতুরে অন্ধকার ঘরে বসে থাকে। তার মনে হতে থাকে সে যেন জীবন্ত কবরস্থানে এসে পড়েছে। এদিকে শাহেদ আর তার লোকেরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও নিঝুমের কোনো সন্তান পায়নি। কিন্তু ঈশান ওখান থেকে যাওয়ার পর গ্রামের চায়ের দোকান থেকে বেরোনোর সময় শাহেদের এক বিশ্বস্ত লোক রফিক তার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। রফিক শাহেদের কানে কানে বলে, বস, একটা খবর আছে। আমি মেলার এক খেলনা বিক্রেতার সাথে কথা বলেছি। সে জানিয়েছে কাল সন্ধ্যায় সে ওই মেয়েটাকে দেখেছে, আর তার সাথে এই গ্রামের একটা ছেলে ছিল। ছেলেটা মেয়েটার হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিল। কোন ছেলে? দোকানদার ছেলেটাকে ঠিকমতো চেনে না, তবে বর্ণনা যা দিল তাতে ওই যে ছেলেটা একটু আগে আমাদের সাথে কথা বলল, ওই ঈশানের সাথে মিলে যাচ্ছে। তাছাড়া মেলার সময় মেয়েটা নাকি ভয় পেয়ে ওই ছেলেটার হাত থামছে ধরেছিল। এই তথ্য পাওয়ার পরে শাহেদ নিশ্চিত হয় যে ঈশানই নিঝুমকে লুকিয়ে রেখেছে। ঈশানের কথাবার্তার ভঙ্গি দেখে সে নিশ্চিত হয়। সে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আবার ঈশানের বাড়িতে চড়াও হয়। এর আগেও একবার এসেছিল, ঈশানের মাকে জিজ্ঞাসাবাদ করেছিল। শাহেদ বারান্দায় দাঁড়িয়ে থাকা আমেনা বেগমের দিকে তাকিয়ে হিংস্র গলায় বলে, ফেরত এসেছি বুড়ি, এবার আর তোর ছেলের নাটক শুনবো না। বল, তোর ছেলে ওই মেয়েটাকে নিয়ে কোথায় পালিয়েছে? আমেনা বেগম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি তো আগেই কইছি বাবা, আমার ছেলে হাটে গেছে। আর কোনো মাইয়ার কথা কও, আমি কিছুই জানি না। ওই বুড়ি, তোর ছেলে কই? আর ওই মেয়েটাই বা কোথায়? সত্যি করে বল, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শাহেদের লোক রফিক বলে, বস, আমরা পুরো বাড়ি খুঁজে দেখেছি, এখানে কেউ নেই। শাহেদ আমিনা বেগমের দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, আমার সাথে চালাকি করিস না। আমি জানি তোর ছেলে ওই মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে। শেষবারের মতন বলছি, কোথায় ওরা? আমিনা বেগম চোখে চোখ রেখে বলেন, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আমার ছেলে কোনো অন্যায় করে নাই, তুমি এইখান থেকে যাও। বাহ, বুড়ির তো খুব সাহস। তোর সাহস আমি 1 মিনিটেই ভেঙে দিচ্ছি। সে তার লোকদের ইশারা করে। দুজন লোক এগিয়ে এসে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। দয়া করে ভাঙচুর কইরো না, ওই মাইয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। তাই তোর ছেলে তাহলে মেলায় ওই মেয়ের হাতে চুড়ি পরিয়েছিল কেন? আমার লোক কিন্তু সব দেখেছে। এবার সত্যিটা বলবি নাকি আমি আমার মতন করে বের করব? আমিনা বেগম ঈশানের জড়িয়ে পড়ার কথা শুনে চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলেন, আমার ছেলে কাউরে চুরি পরাইছে কি না পরাইছে সেইটা আমি কেমনে কমু? আর তুমি যেই মাইয়ার কথা কইতাছো, হ্যাঁ রে, আমি চিনি না। শাহেদ তার লোকদের ইশারা করে বলে, ভেঙে ফেল সব। এমন অবস্থা কর যাতে ওই ছেলে ফিরে এসে নিজের ঘরও চিনতে না পারে। বলতে তার লোকেরা কাজে লেগে পড়ে। আমিনা বেগম চিৎকার দিয়ে বলেন, ওরে তোরা আমার সব ভাঙ্গা ফেলতাছস কেন? আমার ছেলেরে আইতে দে, ও তো ঘরে ছাড়বো না। শাহেদ আমিনা বেগমের মুখের কাছে এসে ফিসফিস করে বলে, তোর ছেলে, তোর ওই গেও ভূত ছেলে আমার কিছুই করতে পারবে না। শুন বুড়ি, তোর ছেলেকে গিয়ে বলবি, সে যদি কাল সকালের মধ্যে মেয়েটাকে আমার হাতে তুলে না দেয় তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আমি এই পুরো গ্রামটা জ্বালিয়ে দেব, মনে থাকে যেন। শাহেদ আর তার লোকেরা রাগে গজগজ করতে করতে বেড়ে যায়। আমিনা বেগম ভাঙা জিনিসপত্রের মাঝে
উঠানে স্তব্ধ হয়ে বসে পড়েন। তার চোখে ভয় নয়, ছেলের জন্য এক গভীর চিন্তা আর গর্বের ছাপ। বিকেলের দিকে আকাশ কালো করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওদিকে জঙ্গলের ভেতরটা এখন আরও অন্ধকার আর ভয়ঙ্কর। ঈশান ফিরে এসেছে। সে সাথে করে কিছু শুকনো খাবার আর পানি নিয়ে এসেছে। ভাঙা চালের ফাঁক দিয়ে পানি পড়ছে। প্রচণ্ড ঝড়, বজ্রপাত আর বৃষ্টির শব্দ। টিনের চালের বৃষ্টির একটানা রিমঝিম আওয়াজ। ঘরের এক কোণে একটা ছোট আগুন জ্বালিয়েছে ঈশান, যাতে ঠান্ডা কিছুটা কমে। সে আগুনের কাপা কাপা আলোয় দুজনের মুখ দেখা যাচ্ছে। তারা দুজন খুব কাছাকাছি বসে আছে। প্রতিবাজ বজ্রপাতের শব্দে নিঝুম ভয়ে কেঁপে উঠছে। নিঝুম ভয়ে ঈশানের হাত শক্ত করে ধরে। ঈশান, আমার খুব ভয় করছে। এই ঝড় মনে হয় আর থামবে না। ঈশান নিঝুমের কাপা হাতের উপর নিজের হাত রেখে বলে, ঝড় তো একসময় থামবেই আপা। রাতের পর যেমন দিন আসে, ঝড়ের পেয়েও তেমন সব কিছু শান্ত হইয়া যায়। আপনি শুধু একটু সাহস রাখেন। কিভাবে সাহস রাখবো ঈশান? আমরা এখানে বন্দি, বাইরে কি হচ্ছে কিছুই জানি না। তোমার মা কেমন আছে কে জানে? মা ভালো আছে। আমার মা আমার থেকেও বেশি সাহসী। আপনি চিন্তা করেন না। বজ্রপাতের এক তীব্র শব্দে পুরো ঘরটা কেঁপে ওঠে। নিঝুম আর নিজেকে সামলাতে না পেরে ভয়ে ঈশানকে জড়িয়ে ধরে। নিঝুম ঈশানের বুকে মুখ লুকিয়ে বলে, প্লিজ ঈশান, আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি একা থাকতে পারবো না। ঈশান নিঝুমকে আলতো করে ধরে রাখে। তার ভেজা চুলের গন্ধ, তার শরীরের উষ্ণতা ঈশানের ভেতরটাকে তোলপাড় করে দেয়। বাইরে তখন প্রকৃতি ধ্বংসের খেলায় মেতেছে, আর ঘরের ভেতর দুটো মানুষ একে অপরের আশ্রয়ে খুঁজে নিয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। তাদের চোখে ভয় নয়, ফুটে উঠেছে গভীর বিশ্বাস এবং ভালোবাসা। ঈশান খুব আস্তে করে নিঝুমের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি কোথাও যাইতেছি না। এই ঝড় না থামা পর্যন্ত আমি আপনার পাশেই থাকবো, কথা দিলাম। নিঝুম মুখ তুলে ঈশানের চোখের দিকে তাকায়। সত্যি? ঈশান চোখে চোখ রেখে বলে, 3 সত্যি। তাদের দুজনের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যায়। আগুনের আলোয় তাদের ছায়া দুটো দেওয়ালে এক হয়ে যায়। কোনো কথা ছাড়া শুধু চোখের ভাষায় তারা একে অপরকে বুঝিয়ে দেয় তাদের মনের সব অনুভূতি। এই ভয়ের রাতে, বিপদের মাঝে তাদের মধ্যে জন্ম নেয় এক নিঃশর্ত ভালোবাসার অঙ্গীকার। ঝড় কিছুটা থেমেছে, বৃষ্টিটা ধরে এসেছে, তবে ঝড়ের তাণ্ডবের চিহ্ন চারিদিকে। ঘরের ভেতর আগুনটা প্রায় নিভে এসেছে। নিঝুম আর ঈশান তখনও পাশাপাশি বসে আছে, তবে তাদের মধ্যে এখন একটা স্বস্তির নীরবতা। নিঝুম হঠাৎ করেই বলে ওঠে, সব আমার জন্য হয়েছে, তাই না ঈশান? মানে? আমার জন্য তুমি আর তোমার পরিবার আজ এত বড় বিপদে পড়েছো। ওই লোকগুলো তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার ঘর ভেঙেছে, সব আমার দোষ। আমি যদি তোমাদের জীবনে না আসতাম তাহলে সব কিছু ঠিক থাকতো। তার চোখ দিয়ে আবার জল পড়তে শুরু করে। আমি খুব স্বার্থপর ঈশান। নিজের জীবন বাঁচাতে গিয়ে আমি তোমাদের বিপদে ফেলে দিয়েছি। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। ঈশান নিঝুমের দিকে ফেরে একটু কঠোর গলায় বলে, চুপ, একদম চুপ। আরেকবার যদি এই কথা কইছেন তাহলে আমি কিন্তু আপনার সাথে আর কথাই কইব না। নিঝুম অবাক হয়ে ঈশানের দিকে তাকায়। ঈশান! ঈশান তার কাঁধ ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, শুনেন আপা, আপনি আমার বাড়িতে নিজে থাইকা আসেন নাই। আল্লাহ আপনারে পাঠাইছে। আপনি আমার অতিথি, আর অতিথির সম্মান রক্ষা করা আমাদের ধর্ম, আমাদের ঈমান। আপনার জায়গায় যদি অন্য কোনো বিপদগ্রস্ত মানুষও থাকতো, আমি তার জন্য একই কাজ করতাম। আর আমার মায়ের জন্য চিন্তা করেন না। আমার মা বাঘের বাচ্চা, ওইসব শেয়ালের হুমকিতে সে ভয় পায় না। আর ঘরটা আবারও বানানো যাইবে, কিন্তু মানুষের ইজ্জত একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। আমি আপনার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জানও দিয়া দিতে পারি। ঈশানের মুখ থেকে এই কথাগুলো শুনে নিঝুম স্তব্ধ হয়ে যায়। তার শহুরে পৃথিবী, যেখানে সবকিছুই লেনদেনের উপর ভিত্তি করে চলে, সেখানে এমন নিঃস্বার্থ আত্মত্যাগের কথা সে কোনোদিন শোনেনি। ঈশানের প্রতিটা কথায় ছিল সত্যতা, প্রতিটা শব্দে ছিল দৃঢ়তা।
নিঝুমের চোখ দিয়ে এবার যে জলটা গড়িয়ে পড়ল সেটা ভয়ের বা দুঃখের নয়, সেটা ছিল কৃতজ্ঞতার, শ্রদ্ধার আর ভালোবাসার। কেন ঈশান, কেন তুমি আমার জন্য এত কিছু করছো? আমি তো তোমাকে শুধু অপমানই করেছি। ঈশান একটা স্নিগ্ধ হাসি দিয়ে বলে, কারণ আমি মানুষ আপা, আর তার চাইতেও বড় কথা আমি হয়তো। ঈশান কথাটা শেষ করতে পারে না। তার না বলা কথাগুলো তার চোখে ভেসে ওঠে। নিঝুমও সেই চোখের ভাষা পড়তে পারে। সে বুঝতে পারে এই গ্রামের বোকা ছেলেটা তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। নিঝুম আর কিছু বলতে পারে না। সে শুধু ঈশানের দিকে তাকিয়ে থাকে, যে মানুষটা তার জন্য এক দুর্বেদ্য রক্ষা কবচ হয়ে উঠেছে এই বিপদের রাতে ভাঙা ঘরের আশ্রয়ে। দুটো হৃদয় সব বাধা পেরিয়ে এক হয়ে যায়। দর্শকদের মনের ভেতর গেঁথে থাকা একটা প্রশ্নের উত্তর দিতে চায়। তারা দুজন ওই জঙ্গলে, তাহলে তারা বুঝলো কিভাবে ঈশানের বাড়ি ভেঙে দিয়েছে? উত্তর হলো, ঈশান যেখান থেকে খাবার আনতে গিয়েছিল সেখানে কারো মুখে শুনতে পেয়েছিল গভীর রাত, গ্রামের একটি পুকুর পাড়। ঈশান জঙ্গলে সেই পরিত্যক্ত ঘর থেকে বেরিয়ে এসেছে। সে তার সবচেয়ে কাছের 3 বন্ধু আকাশ, বাবলু আর সুমনকে ডেকে পাঠিয়েছে। চাঁদের আবছা আলোয় তাদের মুখগুলো গম্ভীর দেখাচ্ছে। রাতের নিস্তব্ধতা, পুকুরের পানিতে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার শব্দ। আকাশ উদ্বিগ্ন গলায় বলে, কিরে ঈশান, তুই আমাদের এত রাইতে এইখানে ডাকলি কেন? আর সারাদিন কই ছিলি? শাহেদ নামের ওই লোকটা তো তোর বাড়ি ভাঙ্গা তছনছ কইরা দিছে। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সব কমু, কিন্তু তার আগে আমারে কথা দাও, আমি যা কমু তোরা তাই করবি। কাজটা খুব বিপদের। বাবলু ঈশানের কাঁধে হাত রেখে বলে, আরে বিপদের কথা ভাবলে কি আর বন্ধুত্ব থাকে? তুই শুধু হুকুম কর, কি করতে হইব। ঈশান বন্ধুদের দিকে তাকিয়ে বলে, ওই শাহেদ লোকটা আসলে একটা জানোয়ার। ও ওই শহরে আপাটারে জোর কইরা বিয়ে করতে চাই, শুধু ওনার সম্পত্তি মাইরা দেওয়ার জন্য। আপা এখন আমার কাছে আছে, আমার আশ্রয়ে। 3 জন বন্ধু একসাথে চমকে ওঠে। কি কইলি? ওই সিনেমার নায়িকার মতো আপাটা তোর কাছে কই রাখছিস তারে? সব পরে কমু, এখন আসল কথা শোন। শাহেদের লোকেরা কাল সকালে আবারও গ্রামে তল্লাশি চালাবে। তার আগে আমাদের কিছু একটা করতে হইব। শোন, শাহেদের লোকেদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা এই হিমতলি গ্রামের পথ চিরদিনের জন্য ভুলে যায়। ওদের এমন নাকানি চুবানি খাওয়াতে হইব যাতে ওরা বাপের নামও ভুলে যায়। ঈশান বন্ধুদের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে, প্ল্যানটা হইল। ঈশান তার বন্ধুদের পুরো পরিকল্পনাটা খুলে বলে। তার মুখে ফুটে ওঠে এক ধূর্ত হাসি। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ে। গ্রামের সরল ছেলেরা এবার তাদের অতিথির সম্মান রক্ষার জন্য এক অসম লড়াইয়ে নামতে চলেছে। পরদিন সকাল, গ্রামের জঙ্গলের প্রবেশপথ। শাহেদের লোকেরা আবার গ্রামে এসেছে। তারা এবার আরো হিংস্র। ঈশানের বন্ধু বাবলু তাদের সামনে এসে দাঁড়ায়। সে খুব ভয় পাওয়ার ভান করছে। বাবলু শাহেদের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, স্যার আমারে মাফ কইরা দেন স্যার, আমি সব জানি, আমি কমু। ওই মাইয়া কই আছে? শাহেদ বুটের ডগা দিয়ে বাবলুকে সরিয়ে বলে, তাই কাল তো খুব সাধু সেজেছিলি, এখন পুরস্কারের লোভে সব বলতে এসেছিস? বল কোথায় ওরা? স্যার ঈশান ওই মাইয়াডারে নিয়ে জঙ্গলের উত্তর দিকের ওই পুরনো মন্দিরের মধ্যে লুকাইয়া রাখছে, আমি নিজে দেখাইছি। শাহেদের ডান হাত রফিক বলে, বস, ছেলেটা সত্যি কথাও বলতে পারে। জঙ্গলের গভীরে একটা পুরনো মন্দির আছে বটে। চল তাহলে, আজকেই খেলা শেষ। তোকে আমি 20,000 টাকা দেব যদি তোর কথা সত্যি হয়, আর যদি মিথ্যে হয় তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। বাবলু তাদের জঙ্গলের ভুল পথে অর্থাৎ উত্তর দিকে পাঠিয়ে দেয়। শাহেদ আর তার লোকেরা দ্রুত সেদিকে এগিয়ে যায়। তারা জানে না ঈশানের আসল ফাঁদ পাতা আছে অন্যদিকে। কিছুক্ষণ পর জঙ্গলের উত্তর প্রান্ত। শাহেদের একজন লোক বলে, বস মন্দির তো দেখেছি না, এ তো খালি জঙ্গল। ওই ছেলেটা আমাদের বোকা বানালো না তো? চুপ কর, সামনে এগোতে থাক। ঠিক তখনই তাদের সামনে পড়ে বিশাল এক বট গাছ, আর সেই গাছের ডালে ঝুলছে মস্ত বড় একটা মৌচাক। বস,
সামনে বিশাল মৌমাছির চাক, সাবধানে। তার কথা শেষ হওয়ার আগেই কোত্থেকে যেন একটা ঢিল এসে সোজা মৌচাকে লাগে। ঢিল লাগার শব্দ এবং সাথে সাথে হাজার হাজার মৌমাছির ক্রুদ্ধ গুঞ্জন। ওরে বাবারে, মৌমাছি! পরের কয়েক মিনিট সেখানে শুধু চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দ। শাহেদ আর তার লোকেরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে, আর হাজার হাজার মৌমাছি তাদের তাড়া করছে। শাহেদ দৌড়াতে দৌড়াতে বলে, হারামজাদার দল আমাকে ফাঁদে ফেলেছে, আমি তাদের একটাকেও ছাড়ব না। ঝোপের আড়াল থেকে ঈশানের বন্ধু সুমন আর আকাশ এই দৃশ্য দেখে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ে। তাদের প্রথম পরিকল্পনা সফল হয়েছে। এদিকে নিঝুম ঘরের ভেতরে একা বসে আছে, তার হাতে ফোন। সে অনেক কষ্টে নেটওয়ার্ক খুঁজে পেয়েছে এবং তার এক পুরনো বিধ্বস্ত দেহরক্ষীকে ফোন করেছে। নিঝুম ফিসফিস করে ফোনে বলে, রশিদ চাচা, আমি নিঝুম বলছি, আমাকে চিনতে পারছেন? রশিদ ফোনের ওপাশ থেকে উত্তেজিত হয়ে বলে, নিঝুম্মা, তুমি কোথায় আছো? আমরা তো তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। সাহেব খুব চিন্তা করছেন। চাচা, আমার হাতে একদম সময় নেই, আমি যা বলছি মন দিয়ে শুনুন। আমি সিলেটের হিমতলি নামে একটা গ্রামে আছি। আমি এখানে খুব বড় বিপদে পড়েছি। শায়দ আমাকে খুঁজে পেয়েছে। কি বলছেন? সাহেদ সাহেব ওখানে? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই ফোর্স নিয়ে আসছি। এটাই তো সমস্যা চাচা, আপনারা আসতে পারবেন না। শাহেদ গ্রামে সব ঢোকার পথে লোক রেখে দিয়েছে। আপনাদের দেখলে ওরা সতর্ক হয়ে যাবে। আপনাদের অন্যভাবে আসতে হবে। কিন্তু মা, আমরা... শুনুন, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। আপনি শুধু পুলিশকে সাথে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, কিন্তু মনে রাখবেন খুব গোপনে আসতে হবে। মা, ঢাকা থেকে ফোর্স অ্যারেঞ্জ করে পুলিশের পারমিশন নিয়ে এত গোপনে ওখানে পৌঁছাতে আমাদের অন্তত 24 ঘন্টা সময় লাগবে। এর আগে কোনোভাবেই সম্ভব না। নিঝুমের বুকটা ধক করে ওঠে। 24 ঘন্টা? রাশিদ চাচা, অত সময় হয়তো আমার হাতে নেই। প্লিজ যা করার তাড়াতাড়ি করুন। ফোনের লাইনটা কেটে যায়। নিঝুম অসহায়ভাবে বসে পড়ে। 24 ঘন্টা, এই সময়টা তার কাছে অনন্তকাল বলে মনে হতে থাকে। সে বুঝতে পারে পুলিশ আসার আগে পর্যন্ত ঈশান আর এই গ্রামের লোকেরাই তার একমাত্র ভরসা। এদিকে গ্রামের একটি পুকুর ঘাট। শাহেদ আর তার লোকেরা মৌমাছির কামড়ে ফুলে যাওয়া মুখ নিয়ে পুকুরের পানিতে শরীর ডোবাচ্ছে। তাদের অবস্থা সঙ্গীনের মতো। শাহেদের রাগ এখন সপ্তমে চলেছে। বস, গ্রামের লোকগুলো আমাদের সাথে গেম খেলছে, ওরা কিছুতেই মুখ খুলবে না। শাহেদ পানির ভেতর থেকে উঠে দাঁড়িয়ে বলে, গেম? আমি ওদের দেখাচ্ছি গেম কাকে বলে। ওরা জানে না আমি কি জিনিস। যে হাত দিয়ে ওরা ঢিল ছুটছে সেই হাত আমি কেটে নেব যদি একবার ধরতে পারি ওদের। শাহেদ একটু ভেবে দ্রুত হাসি দিয়ে আবার বলে, আমি বুঝতে পারছি ওদের দুর্বল জায়গা কোনটা। আমি ঈশান ছেলেটার মা। সাপকে মারতে হলে তার লেজ নয়, মাথায় আঘাত করতে হয়। বস, আপনি কি করতে চাইছেন? শাহেদ তার চোখ দুটো হিংস্রভাবে জ্বলে ওঠে। আমি ওই বুড়িকে তুলে নিয়ে আসবো। ঈশান নিজের মাকে বাঁচাতে ঠিকই আমার সামনে এসে হাজির হবে। তখন আমি এক ঢিলে 2 পাখি মারবো। নিঝুমকেও পাবো, আবার ওই গেও ছেলেটাকেও শেষ করে দেবো। শাহেদ তার লোকেদের নতুন নির্দেশ দেয়। সে বুঝতে পেরেছে এই গ্রামের প্রতিরোধের মূল শক্তি হলো ঈশান, আর সেই শক্তিকে ভাঙার জন্য সে সবচেয়ে নোংরা চালটা চালার সিদ্ধান্ত নেয়। গ্রামের প্রতিরোধ আর শাহেদের হিংস্রতার খেলা এখন এক ভয়ঙ্কর দিকে মন নিতে চলেছে। জঙ্গলে সেই পরিত্যক্ত ঘরের আশপাশ বিকেল। মৌমাছির তাড়া খেয়ে ফিরে আসার পর শাহেদ আরও হিংস্র হয়ে উঠেছে। সে ঈশানের এক বন্ধু বাবলুকে টাকার লোভ দেখিয়ে এবং প্রাণের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়, তার ওপর অত্যাচার করে। সে অবশেষে জেনে নিয়েছে ঈশান আর নিঝুমের আসল আস্তানার কথা। শাহেদ তার দলবল নিয়ে জঙ্গলে সেই পুরনো বাড়িটার দিকে এগোচ্ছে। তাদের হাতে লাঠি আর দেশীয় অস্ত্র, আর তাদের সামনে শাহেদের এক লোক আমিনা বেগমকে জোর করে ধরে নিয়ে আসছে। আমিনা বেগমের চোখে ভয় নেই, আছে শুধু ঘৃণা আর ছেলের জন্য চিন্তা। শাহেদ তার লোক রফিকের দিকে তাকিয়ে বলে, তুই নিশ্চিন্ত? এটাই সেই জায়গা? জি বস, ওই বাবলু ছেলেটা
মারের চোটে সব বলে দিয়েছে। বলেছে ঈশান ছোটবেলা থেকে এই জায়গায় আসতো। গুড, এবার খেলা জমবে। ঈশানকে তার নিজের তৈরি করা ফাঁদেই শিকার করব। তারা পরিত্যক্ত ঘরটার কাছাকাছি এসে থামে। শাহেদ বুঝতে পারে ঈশান হয়তো আশেপাশেই লুকিয়ে আছে। সে আমিনা বেগমের চুলের মুঠি ধরে তাকে সামনে টেনে আনে। শাহেদ জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করে, ঈশান, সাহস থাকলে সামনে আয়। তোর মা আমার কাছে। যদি 10 মিনিটের মধ্যে তুই ওই মেয়েটা বেরিয়ে না আসিস তাহলে তোর মায়ের লাশ পাবি। জঙ্গলের ভেতর থেকে কোনো সাড়া আসে না, কিন্তু শাহেদ জানে ঈশান তার কথা শুনতে পাচ্ছে। শাহেদ আরো জোরে বলে, কিরে, ভয় পেলি নাকি? মায়ের চাইতে ওই শহুরে মেয়েটার দাম কি বেশি হয়ে গেল? আমি শুনছি 1, 2। ঘরের ভেতরে লুকিয়ে থাকা নিঝুম ভয়ে কাঁপছে। নিঝুম ঈশানের হাত ধরে ফিসফিস করে বলে, ঈশান প্লিজ, তুমি বাইরে যেও না। এটা ওদের ফাঁদ, ওরা তোমাকে মেরে ফেলবে। ঈশান তার চোখ দুটো রাগে আর যন্ত্রণায় লাল হয়ে আছে। আমি বাইরে না গেলে ওরা আমার মাকে মেরে ফেলবে আপা। আমি আমার মায়ের জন্য সব করতে পারি। তাহলে আমাকে যেতে দাও, আমি ওদের কাছে ধরা দিচ্ছি। সব সমস্যার মূলে তো আমি। আমার জন্য তোমরা আর কষ্ট পাবে না। ঈশান নিঝুমের দিকে ফেরে, তার 2 কাঁধ ধরে। চুপ, একদম চুপ। আপনি কোথাও যাবেন না। আপনি আমার আমানত, আর আমি আমার মায়ের সম্মান আর আপনার ইজ্জত দুটোই রক্ষা করব। আপনি শুধু এই ঘরের ভিতর থাকবেন, যা করার আমি করব। ঈশান নিঝুমের ঘরের এক কোণে লুকিয়ে থাকতে বলে। তারপর সে ঘরের ভাঙা জানালা দিয়ে বাইরে তাকায়। তার মনটা স্থির, কিন্তু মস্তিষ্ক ঝড়ের গতিতে কাজ করছে। সে জানে তাকে এখন মাথা গরম করলে চলবে না। 9, 10, তোর সময় শেষ ঈশান। শাহেদ তার লোককে আমিনা বেগমের ওপর আঘাত করার ইশারা দিতেই জঙ্গলের ডান দিক থেকে একটা পাথর তীব্র গতিতে ছুটে এসে লোকটার হাতে লাগে। লোকটা আউজ করে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কে ওখানে? ঘিরে ফেল চারদিক। তার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের অন্য পাশ থেকে আরেকটা ঢিল এসে আরেকজনের মাথায় লাগে। তারা এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু ঈশানকে দেখতে পায় না। ঈশান এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি ঝোপকে চেনে। সে এই জঙ্গল আর পরিত্যক্ত ঘরের গঠনকে কাজে লাগিয়ে গেরিলা আক্রমণ শুরু করেছে। সে এক জায়গা থেকে ঢিল ছুড়ে দিয়েই দ্রুত অন্য জায়গায় লুকিয়ে পড়ছে। বস, ছেলেটাকে দেখা যাচ্ছে না। ও আমাদের সাথে লুকোচুরি খেলছে। শাহেদ রাগে ফেটে পড়ে। গুলি কর, জঙ্গলের ভেতরে ফায়ার কর। তার একজন লোক পকেট থেকে পিস্তল বের করে জঙ্গলের দিকে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। ঘরের ভেতর নিঝুম গুলির শব্দে কানে হাত দিয়ে বসে পড়ে। তার ভয়ঙ্কর আতঙ্ক হচ্ছে। ঠিক তখনই ঘরের চালের ওপর থেকে ঈশান লাফিয়ে পড়ে দুজন লোকের মাঝখানে। কেউ কিছু বুঝে ওঠার আগে সে হাতের কাছে থাকা একটা মোটা বাঁশের লাঠি দিয়ে তাদের পিটিয়ে মাটিতে ফেলে দেয়। তীব্র মারামারি শব্দ, বাঁশের লাঠির সপাত সপাত আঘাত এবং মানুষের গোঙানির আওয়াজ। শাহেদের লোকেরা এবার ঈশানকে দেখতে পেয়ে সবাই মিলে তাকে আক্রমণ করে। কিন্তু ঈশান গ্রামের ছেলে, তার শরীরে অসুরের মতো শক্তি। সে একা 4-5 জন লোককে অনায়াসে সামলাতে থাকে। তার লাঠির আঘাতে কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। শাহিদ চিৎকার করে বলে, একটা ছেলেকে তোরা সামলাতে পারছিস না? মেরে ফেল ওকে। ঈশান লড়াই করতে করতে তার মায়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। সে জানে তার প্রধান লক্ষ্য হলো মাকে মুক্ত করা। ঈশানের প্রচণ্ড আক্রমণে শাহিদের লোকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সুযোগে ঈশান দৌড়ে গিয়ে তার মাকে ধরে থাকা লোকটাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। ঈশান তার মাকে আড়াল করে দাঁড়িয়ে বলে, মা, তুমি পিছনে যাও, জলদি। শাহিদ দেখে তার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। তার লোকেরা ঈশানের সাথে পেরে উঠছে না। সে তখন তার শেষ এবং সবচেয়ে নোংরা চালটা চালে। ঈশান যখন তার মাকে মুক্ত করতে ব্যস্ত, সেই সুযোগে শাহিদ দ্রুত ভাঙা ঘরের ভেতরে ঢুকে পড়ে। শাহিদ ভেতর থেকে নিঝুমের চুলের মুঠি ধরে টেনে বাইরে নিয়ে এসে, এইদিকে তাকা ঈশান। ঈশান চমকে পেছনে ফিরে। সে দেখে
শাহিদ নিঝুমকে ধরে ফেলেছে এবং তার গলায় একটা ধারালো ছুরি ধরে আছে। নিঝুম ভয়ে এবং যন্ত্রণায় বলে, ঈশান বাঁচাও। শাহিদ ঈশানের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলে, খুব সাহস তোর, তাই না? গ্রামের হিরো সাজছিস। এবার কি করবি? তোর মাকে বাঁচাবি নাকি তোর এই শহুরে প্রেমিকাকে? আমিনা বেগম চিৎকার করে বলে, ঈশান তুই মায়াডারে বাঁচা বাবা, আমার জন্য চিন্তা করিস না। ঈশান এক উভয় সংকটে পড়ে যায়। একদিকে তার মা, আরেকদিকে তার ভালোবাসা আর আমানত। তার পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেছে। শাহেদ ছুরিটা নিঝুমের গলায় আরও চেপে ধরে। কিরে, কথা বলছিস না কেন? তোর হাতে 10 সেকেন্ড সময়। হয় অস্ত্র ফেলে আমার পায়ের কাছে এসে আত্মসমর্পণ কর, না হয় তোর চোখের সামনে আমি এর গলাটা কেটে ফেলবো। চয়েস ইজ ইয়োর্স। ঈশানের বন্ধুরা আকাশ আর সুমন, যারা একটু দূরে লুকিয়েছিল, তারাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না কি করবে। চরম উত্তেজনার মুহূর্ত। শাহেদ শুনতে শুরু করেছে, শাহেদ গুনতে শুরু করেছে। ঈশানের হাতে সময় নেই। তার মস্তিষ্ক দ্রুত কাজ করছে। সে জানে শাহেদকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। 7, 8। ঈশান হঠাৎ চিৎকার করে, থামো, আমি হার মানছি। সে হাতের বাঁশের লাঠিটা মাটিতে ফেলে দেয়। তারপর 2 হাত মাথার উপরে তুলে ধরে, আমি আত্মসমর্পণ করতেছি। আপার কোনো ক্ষতি করেন না, আমি আপনার কাছে আসতেছি। গুড বয়, এই তো লাইনে আসছিস। আয়, আমার পায়ের কাছে আয়। এসে আমার জুতোটা চেটে পরিষ্কার করে দে দেখি। ঈশান কোনো কথা না বলে ধীরে ধীরে শাহিদের দিকে এগোতে থাকে। তার চোখে কোনো ভয় নেই, রাগ নেই, আছে শুধু এক ভয়ঙ্কর শীতল স্থিরতা। তার প্রতিটা পদক্ষেপ খুব মাপা। নিঝুম চোখের জল ফেলতে ফেলতে বলে, না ঈশান, এসো না, ও তোমাকে মেরে ফেলবে। ঈশান নিঝুমের দিকে তাকিয়ে হালকা করে মাথা নাড়ে, যেন তাকে শান্ত হতে বলছে। ঈশান শাহিদের একেবারে কাছে এসে পড়েছে। দুজনের মধ্যে মাত্র কয়েক হাতের ব্যবধান। শাহিদ তাকে আরো কাছে আসার জন্য ইশারা করে। আয়, আরো কাছে আয়, আমার পাটা। তার কথা শেষ হওয়ার আগেই ঘটে যায় ঘটনাটা। ঈশান হঠাৎ করেই নিচু হয়ে পায়ের কাছ থেকে এক মুঠো শুকনো ধুলো আর বালি তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে শাহিদের মুখের দিকে ছুঁড়ে মারে। ধুলো ছুঁড়ে মারা সাত করে শব্দ এবং সাথে সাথে শাহিদের যন্ত্রণায় অন্ধ চিৎকার। ওহ, আমার চোখ। শাহিদ যন্ত্রণায় চোখ চেপে ধরে নিঝুমকে ছেড়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ঈশান। চারিদিকে চরম উত্তেজনা। খেলা এখন কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, কি হবে এরপর? এখনো ভিডিওতে লাইক দিয়ে না থাকলে লাইক করে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতবাদ। শাহিদের চোখে ধুলো ছুঁড়ে মারার পর মুহূর্তের জন্য সবাই হতভম্ব হয়ে যায়। এই সুযোগটারই সদ্ব্যবহার করে নিঝুম আর ঈশান। শাহিদ চোখ ডলতে ডলতে চিৎকার করে বলে, ধর ওদের, ছাড়বি না একটাকেও। ধুলো দেওয়ার সুযোগে নিঝুম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে ঈশানের মায়ের কাছে চলে যায় এবং তাকে আড়াল করে দাঁড়ায়। মা, তুমি সরো, আমার কিছু হইব না। না মা, আজ আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো। অন্যদিকে ঈশান আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। শাহিদ যখন চোখে যন্ত্রণা নিয়ে ডলছে, ঈশান তখন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে শাহিদের বাকি লোকদের উপর। তার বন্ধুরা আকাশ আর সুমনও ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে লাঠি হাতে যোগ দেয়। আকাশ চিৎকার করে বলে, মার শালা করে, হিমতলি গ্রামের মাটিতে পা রাখার স্বাদ মেটাইয়া দে। কিন্তু ঈশানের মূল লক্ষ্য শাহিদ। সে তার বন্ধুদের বাকিদের সামলাতে বলে নিজে এগিয়ে যায় শাহিদের দিকে। শাহিদ ততক্ষণে চোখ পরিষ্কার করে ফেলেছে, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো লাল। শাহিদ পশুর মতো গর্জন করে বলে, তোর এত বড় সাহস, আজ তোর লাশ পুঁতে ফেলবো এই জঙ্গলে। ঈশান শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে বলে, লাশ তো একজনের পুতা হইবই, তবে সেইটা কার, সময় কইবা। এরপর শুরু হয় এক প্রচণ্ড অস্তিত্ব রক্ষার লড়াই। ঈশান আর শাহিদের মধ্যে কোনো অস্ত্র নেই, আছে শুধু আদিম হিংস্রতা আর শক্তি। ঈশানের প্রতিটা ঘুষিতে আছে তার মায়ের অপমান আর নিঝুমকে
রক্ষা করার প্রতিজ্ঞা। আর শাহেদের প্রতিটা আঘাতে আছে তার অহংকার আর ষড়যন্ত্র। তোর মতন একটা গেও ভূত আমার প্ল্যান নষ্ট করে দিলি। তোকে তো আমি। ঈশান শাহেদের পেটে একটা প্রচন্ড ঘুষি মেরে বলে, চুপ কর জানোয়ার, মায়া মানুষের সম্মান নিয়ে খেলা করিস। একে অপরকে আঘাত করার ধূপধাপ শব্দ হচ্ছে, মাটিতে আছড়ে পড়ার আওয়াজ হচ্ছে। লড়াইটা সমানে সমানে চলছিল, কিন্তু শাহেদ শহরের ছেলে হলেও সেও নিয়মিত জিমে যাওয়া শক্তিশালী প্রতিপক্ষ। এক পর্যায়ে সে ঈশানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঈশান মাটিতে পড়ে যেতেই শাহেদের পৈশাচিক রূপটা বেরিয়ে আসে। সে বুঝতে পারে খালি হাতে সে ঈশানকে হারাতে পারবে না। শাহেদ মাটিতে পড়ে থাকা একটা ভাঙা মদের বোতলের ধারালো অংশটা তুলে নেয়। কাচের টুকরোটা রোদের আলোয় চিকচিক করে ওঠে। শাহেদ ঈশানের দিকে তাকিয়ে হেসে বলে, খালি হাতে তো খুব হিরো সেজেছিলি, এবার দেখ কি করি। ঈশান উঠে দাঁড়ানোর আগে শাহেদ লক্ষ্য পরিবর্তন করে। সে কাচের ভাঙা অংশটা হাতে নিয়ে দৌড়ে যায় নিঝুমের দিকে, যে তার মাকে আগলে দাঁড়িয়েছিল। তুই সবকিছুর মূল। তুই শেষ তো আমার রাস্তা পরিষ্কার, তোকে আমি শেষ করে দেব। নিঝুম ভয়ে চিৎকার করে ওঠে, ঈশান না। শাহেদ তখন অন্ধ, হিতাহিত, জ্ঞান শূন্য। তার একমাত্র লক্ষ্য নিঝুমকে শেষ করে দেওয়া। ঈশান দেখে শাহেদ নিঝুমকে আক্রমণ করতে যাচ্ছে। তার পৃথিবী যেন এক সেকেন্ডে যেন থেমে যায়। তার মস্তিষ্ক আর কাজ করে না, কাজ করে শুধু তার হৃদয়, তার ভালোবাসা। ঈশান পশুর মতো গর্জন করে উঠল, আপা। সে বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ায়। শাহেদ যখন নিঝুমের পেটে কাজটা ঢোকানোর জন্য হাত তোলে, ঠিক সেই মুহূর্তে ঈশান ঝাঁপিয়ে পড়ে মাঝখানে। নিঝুমের তীব্র আর্তনাদ এবং ঈশানের শরীর ভেদ করে কাজ ঢুকে যাওয়ার এক ভয়ঙ্কর শব্দ। ঈশান নিঝুমকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিঝুম আর তার মা ছিটকে মাটিতে পড়ে যায়। আর শাহেদের হাতে সেই ধারালো কাচের পুরো অংশটা সোজা এসে ঢোকে ঈশানের পিঠে, কাঁধের ঠিক নিচে। ঈশানের মুখ দিয়ে একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে আসে। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য নিঝুমের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির আভাস। তারপরই তার শরীরটা নিস্তেজ হয়ে আসে। সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঈশান! এই দৃশ্য দেখে শাহেদ নিজেও যেন কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। সে ভাবতেও পারেনি কেউ এভাবে নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচাতে পারে। নিঝুম দৌড়ে এসে ঈশানের পাশে বসে পড়ে। তার মাথাটা নিজের কোলের ওপর তুলে নেয়। নিঝুম ঈশানের গাল চাপড়ে কাঁদতে কাঁদতে বলে, ঈশান চোখ খোলো, কি করলে তুমি এটা? কেন করলে? ঈশান খুব কষ্ট করে ভাঙা ভাঙা গলায় বলে, আপা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তোমার কিছু হবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঈশানের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে থাকে। তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন জঙ্গলের ভেতরটা কান্নায় আর যন্ত্রণায় ভারী উঠেছে, তখন দূর থেকে ভেসে আসে একাধিক পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। শাহেদ সাইরেনের শব্দ শুনে সম্বিত ফিরে পায়। সে বুঝতে পারে তার খেলার সময় শেষ। সে পালানোর জন্য জঙ্গলের অন্যদিকে দৌড় লাগায়, কিন্তু তার পালানোর পথ ছিল না। ঈশানের বন্ধুরা এবং গ্রামের আরও কিছু লোক যারা খবর পেয়ে ছুটে আসছিল, তারা শাহেদ আর তার বাকি লোকদের ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। শাহেদ আর তার দলকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার বলেন, ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমরা অ্যাম্বুলেন্স খবর দিছি, ওনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। কিন্তু নিঝুমের কানে কোনো কথাই ঢুকছিল না। তার পুরো পৃথিবীটা যেন ঈশানকে ঘিরেই ঘুরছিল। সে ঈশানের নিথর দেহটা জড়িয়ে ধরে কাঁদছিল। ঈশান, চোখ খোলো প্লিজ, কথা বলো আমার সাথে। তুমি না থাকলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না ঈশান। নিঝুমের কান্নায় যেন জঙ্গলের গাছপালা, আকাশ বাতাসও কেঁদে ওঠে। যে শহরের মেয়েটা একদিন এই গ্রামের ছেলেকে গেও ভূত বলে অপমান করেছিল, আজ সেই ছেলে তার জন্য নিজের জীবন বাজি রেখে ভালোবাসার এক চূড়ান্ত অগ্নি পরীক্ষা দিয়ে গেল। ঈশানের নিথর দেহের পাশে নিঝুমের এই আত্মনাদ এক অসম্পূর্ণ ভালোবাসার সাক্ষীও রইল। তার জীবন বাঁচল, কিন্তু সে কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে? 1 মাস পর
ঢাকার সবচেয়ে দামি হাসপাতালে একটি বিলাসবহুল কেবিন। জানালার কাঁচ ভেদ করে সকালে নরম রোদ এসে পড়েছে ঘরের ভেতর। ঈশান হাসপাতালের বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। তার পিঠের ক্ষত শুকিয়ে এলেও দুর্বলতা এখনো কাটেনি। তার পাশে বসে নিঝুম খুব যত্ন করে একটা আপেল কেটে তাকে খাওয়াচ্ছে। নিঝুম আপেলের টুকরোটা ঈশানের মুখের কাছে ধরে বলে, আর একটু খাও, ডক্টর বলেছেন তোমাকে এখন বেশি করে ফল খেতে হবে, তাড়াতাড়ি শক্তি পাবে। আর কত শক্তি লাগবো আপা, আমি তো এখন কুস্তি লড়তেও পারবো। নিঝুম চোখ গরম করে বলে, ফাইজলামি করবে না একদম, চুপচাপ খাও। তোমার জন্য আমি গত 1 মাস ধরে ঠিকমতো ঘুমাইনি, খাইনি, আর তুমি এখন আমার সাথে মজা করছো। আচ্ছা আচ্ছা, রাগ করে না, খাইতাছি। ঈশান মুখ খুলতেই কেবিনের দরজা খুলে একজন বয়স্ক সুদর্শন ভদ্রলোক ভেতরে ঢোকেন। ইনি নিঝুমের বাবা, দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি জনাব আফসার চৌধুরী। তার চোখে মুখে গভীর কৃতজ্ঞতা আর অপরাধবোধের ছাপ। ঈশান বাবা, এখন কেমন আছো তুমি? ঈশান তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করে। স্যার আপনি? আমি ভালো আছি স্যার। বাবা তুমি এসেছো? আফসার চৌধুরী ঈশানের বিছানার পাশে এসে তার মাথায় হাত রেখে বলে, আমাকে চান নয় সাচা বলে ডেকো বাবা। তুমি যা করেছ তারপর তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। তিনি ঈশানের দিকে একটা ফাইল এগিয়ে দেন। আমি জানি তুমি কিভাবে শাহিদের কথা শুনেছিলে, কিন্তু ও কিভাবে জেনেছিল যে নিঝুম তোমার গ্রামে আছে সেটা হয়তো জানো না। আমার ড্রাইভার রহিম, যাকে আমি খুব বিশ্বাস করতাম, সে আসলে শাহিদের লোক ছিল। নিঝুমের গাড়িটা ইচ্ছা করে কাদায় আটকানোর জন্যে গ্রামে খবর পাচার করা সবই ওর কাজ ছিল। টাকার লোভে ও আমার সাথে বেইমানি করেছে। ঈশান আর নিঝুম দুজনে কথাটা শুনে স্তম্ভিত হয়ে যায়। আফসার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলেন, আমি শাহিদ আর রহিম দুজনকে আইনের হাতে তুলে দিয়েছি। ওরা ওদের শাস্তি পাবে, কিন্তু আমি আমার ভুলের শাস্তি কিভাবে পাবো জানি না। তবে আমি বিজনেসের লোভে পড়ে আমার মেয়ের জীবনটা প্রায় শেষ করে দিয়েছিলাম। তিনি ঈশানের হাত দুটো নিজের হাতে তুলে নেন। আফসার চৌধুরী গলা ধরে আসে, তুমি আমার মেয়ের সাথে সাথে আমার সম্মান, আমার বেঁচে থাকার অর্থ সব কিছু বাঁচিয়েছ বাবা। আমি কোনোদিন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। চাচা আপনি এগুলো কি কইতাছেন? আপা আমার মেহমান ছিল, ওনার রক্ষা করা তো আমার দায়িত্ব ছিল। আমি তো শুধু আমার ধর্ম পালন করছি। ঈশানের এই সরল উত্তরে আফসার চৌধুরী আরও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই ছেলের মূল্য পৃথিবীর কোনো টাকা দিয়ে বিচার করা সম্ভব নয়। তিনি নিঝুমের দিকে তাকিয়ে দেখেন তার মেয়ে পরম মমতায় ঈশানের দিকে তাকিয়ে আছে। বাবা হিসেবে তিনি যা বোঝার বুঝে নেন। কয়েকদিন পর আজ ঈশানের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন। তার মা আমেনা বেগম এবং বন্ধুরা সবাই তাকে নিতে এসেছে। ঈশান গ্রামের সাধারণ পোশাক পরে একেবারে তৈরি, কিন্তু তার মুখে বাড়ি ফেরার আনন্দের চেয়েও বেশি কিছু যেন লুকিয়ে আছে। নিঝুম একটু মন খারাপ করে বলে, সবকিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ আপা, মা তো সকাল থেকেই তাড়া দিতেছি, গ্রামের জন্য মনটা কেমন করতে আসি। নিঝুমের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশ হয়ে যায়। সে গত 1 মাস ঈশানকে ছাড়া এক মুহূর্ত কাটায়নি। ঈশানের সেবা করা, তার সাথে কথা বলা, এটাই ছিল তার পৃথিবী। এখন ঈশান চলে যাবে, এই ভাবনাটা সে মেনে নিতে পারছিল না। তাহলে তুমি আজই চলে যাচ্ছ? ঈশান নিঝুমের মুখের দিকে না তাকিয়েই বলে, হ্যাঁ আপা, এইখানে ভালো লাগতেছে না। আমার ওই মাটির বাড়ি ভালো। এই বড় শহরে এই এসির বাতাসে আমার দম আটকে আসে। কখন যে আমার মায়া নদীর পাড়ে গিয়া বসবো, সেই জন্য মনটা ছটফট করতে আসি। মায়া নদীর কথা শুনে নিঝুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে ভাবে, ঈশান কি তাহলে সব ভুলে যাচ্ছে? আমাদের একসাথে কাটানো মুহূর্ত, সেই রাতের স্বীকারোক্তি, সব কিছুই কি মিথ্যে হয়ে যাবে? ঈশান একবারও শহরে থেকে যাওয়ার কথা বলল না।
নিজুমের ভাবনার মাঝে আমেনা বেগম ঘরে ঢোকে। ঈশান চল বাবা, দেরি হয়ে যাইতেছে। আর নিজু মা, তুমিও আমাদের সাথে গ্রামে চলো, এই সুযোগে কয়টা দিন ঘুরে আইবা। নিজুম একটা জোর করা হাসি দিয়ে বলে, না মা, আমার এখানে কিছু কাজ আছে, তোমরা যাও, আমি পরে আসবো। ঈশান একটু অবাক হয়ে নিঝুমের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। আচ্ছা আপা, তাহলে আসি, নিজের খেয়াল রাখবেন। ঈশান তার মা আর বন্ধুদের সাথে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে একবারও পেছনে ফিরে তাকায় না। নিঝুম কাছের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। ঈশান গাড়ি করে তার জীবন থেকে, তার পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে। সে ভাবে, ঈশান কি আমাকে সত্যিই ভুলে গেল, নাকি সে কোনো দিন আমাকে ভালোবাসেইনি? এক সপ্তাহ পর হিমতলি গ্রামের মায়া নদীর ধার। ঈশান নদীর পানিতে ঢিল ছুটছে। তার মন ভালো নেই। সে গ্রামকে ভালোবাসে, কিন্তু এই গ্রামে ফিরে আসার পর থেকে তার সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। ঈশান নিজেকেই উদ্দেশ্য করে বলে, কেন এমন করতেছে মনটা? যেই মাটির জন্য এত মন কেমন করতো, সেই মাটিতে ফিরে আসা শান্তি পাইতেছে না কেন? আপা কি আমারে একেবারে ভুইলা গেল? একবারও তো ফোন দিল না। বড় লোকের মাইয়া, আমার মতো গরিব রে কি আর মনে রাখবা? সে পকেট থেকে একটা নীল কাচের চুড়ি বের করে। এটা সেই চুড়ি যা সে মেলা থেকে নিঝুমের জন্য কিনেছিল। একটা চুড়ি সেদিন ভেঙে গিয়েছিল, সেটাই সে যত্ন করে রেখে দিয়েছে। হয়তো আমি ভুল। আকাশের চাঁদ কি আর হাতে দিয়া ছোঁয়া যায়? এদিকে নিঝুম তার ঘরের দেওয়ালে লাগানো একটা বড় ছবিতে হাত বোলাচ্ছে। ছবিটা সে লুকিয়ে তুলেছিল। ঈশান নদীর ধারে বসে হাসছে। নিঝুম ছবির দিকে তাকিয়ে বলে, কেন এমন করলে ঈশান? একবারও কেন বললে না থেকে যাই? তুমি কি বোঝো না, তোমাকে ছাড়া আমার এই শহরে দম হাটকে আসে এখন। তোমার ওই মাটির গন্ধ ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো? এমন সময় তার বাবা ঘরে ঢোকেন। মা, তুই আবার এসব নিয়ে ভাবছিস? দেখ, আমি মানছি সেটা খুব ভালো, কিন্তু বাস্তবতা তো মানতে হবে। ওর জগৎ আর আমাদের জগৎ আলাদা। কোনটা বাস্তবতা বাবা? টাকা, বিজনেস? আমি ওই বাস্তবতা চাই না। আমি আমার ঈশানকে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। দু প্রান্তে বসে দুটো মন একই যন্ত্রণায় পড়ছে। দূরত্ব তাদের শরীরকে আলাদা করলেও তাদের আত্মাকে আলাদা করতে পারেনি। দুজনেই ভাবছে তাদের এই অসমাপ্ত গল্পের শেষটা কি হবে। পরদিন বিকেলে মায়া নদীর সে চিরচেনা পার। ঈশান আজও বিষণ্ণ মনে নদীর ধারে বসে আছে। সে ভাবছে, সে কি একবার নিঝুমকে ফোন করবে, নাকি তার অহংকারকে কষ্ট দেবে। ঠিক তখনই তার পেছনে খুব পরিচিত একটা চুরির টুংটাং শব্দ হয়। ঈশান চমকে পেছনে ফেরে। সে যা দেখে তা বিশ্বাস করতে পারে না। সাধারণ একটা নীল সালোয়ার কামিজে নিঝুম তার পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো মেকআপ নেই, কোনো অহংকার নেই, আছে শুধু স্নিগ্ধতা আর গভীর ভালোবাসা। তার হাতে শোভা পাচ্ছে সেই নীল কাচের চুড়িগুলো। ঈশান অবিশ্বাসের চোখে উঠে দাঁড়িয়ে বলে, আপা, আপনি এইখানে? নিঝুম ঈশানের কাছে এসে অভিমানী সুরে বলে, কেন, আমি এখানে আসতে পারি না? নাকি তোমার এই গরিবের গ্রামে আমার মতো বড় লোকের ঢোকা মানা? না আপা, আমি সেইটা বলি নাই, মানে হঠাৎ কইরা। নিঝুম ঈশানের আরো কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে, আপা? এখনো আমি তোমার আপা? আর কতদিন আমাকে আপনি আপা বলে দূরে সরিয়ে রাখবে ঈশান? আমি গরিব, অশিক্ষিত, আর আপনি হইলেন গিয়ে আকাশের। নিঝুম ঈশানের দুই ঠোঁটে তর্জনী আঙুল দিয়ে তাকে থামিয়ে দেয়। চুপ, একটাও কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি হাসপাতাল থেকে একটা কথাও না বলে চলে আসবে আর আমি সব ভুলে গিয়ে আমার ওই সোনার খাঁচায় ফিরে যাব? পারবো না ঈশান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। নিঝুম ঈশানের শার্টের কলার ধরে বলে, কেন এমন করলে আমার সাথে? কেন আমাকে এত কষ্ট দিলে? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। ঈশান আবেগাপ্লুত হয়ে নিঝুমের হাত দুটো ধরে। আমি আপনারে ভুলুম?
আপনি তো আমার নিঃশ্বাসের লইগা মিশা গেছেন, কিন্তু আমি ভয় পাইছিলাম। আমার ভাঙা করে আপনার এই আয়না তোলার সাহস আমার হচ্ছিল না। নিঝুম ঈশানের বুকে মাথা রেখে বলে, আমার কোনো রাজপ্রাসাদ চাই না ঈশান, তোমার ওই ভাঙা ঘরটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের রাজপ্রাসাদ। কারণ সেই ঘরে তুমি আছো, আর আমার একজন মা আছে। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে নিঝুমকে নিজের বুকে জড়িয়ে ধরে। দুটো মন সব দূরত্ব, সব বাধা পেরিয়ে এক হয়ে যায়। নিঝুম ঈশানের বুক থেকে মুখ তুলে দুষ্টুমি ভরা চোখে বলে, তো বিয়েটা কবে করছো, নাকি সারা জীবন আপা বলেই কাটিয়ে দেবে? বিয়া আমার লোকে? কিন্তু আপনার বাবা বাবা রাজি। বাবা বলেছেন তোমার মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলে তিনি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা হবেন। কি? কেন? নিঝুম ঈশানের হাতটা আরো শক্ত করে ধরে। আমার আকাশকে ছাড়া আমি থাকবো কি করে শহরে? এখন থেকে তোমার গ্রামই আমার পৃথিবী। আমি ঠিক করেছি এই হিমতলি গ্রামেই আমি আমার কোম্পানির একটা শাখা করব। এখানে আমরা অর্গানিক ফার্মিং করব, গ্রামের মেয়েদের জন্য হস্তশিল্প কারখানা বানাবো, এই গ্রামের মানুষদের জীবন বদলে দেব আমরা দুজন মিলে। তুমি থাকবে তো আমার পাশে? আমি তো সবসময় আপনার পাশে আছি নিঝুম। এই প্রথম ঈশান নিঝুমকে নাম ধরে ডাকল। নিঝুম পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে ঈশান তার কপালে একটা গভীর চুম্বন এঁকে দেয়। কিন্তু কিন্তু আমি তোমারে কি দিয়া সুখী করব নিঝুম? আমার তো কিচ্ছু নাই। নিঝুম ঈশানের চোখে চোখ রেখে বলে, আমি যতদিন এখানে ছিলাম তখন কিভাবে রেখেছিলে? তখন তো তুমি আমার মেহমান ছিলে। তোমার ভালোবাসাটাই আমার কাছে পৃথিবীর সব ধন সম্পদ। এভাবে আমাকে আগলে রেখো, আর কিচ্ছু চাই না আমার। মায়া নদীর ওপরে তখন সন্ধ্যা নামছে। সারাদিন তারা সেখানে বসে গল্প করে। পশ্চিম আকাশে ফুটে উঠেছে এক নতুন রঙিন আকাশ, যে আকাশে কোনো ভেদাভেদ নেই, নেই কোনো অহংকার, আছে শুধু দ্রুত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। মাটির ছেলে ঈশান আর আকাশের পরি নিঝুমের ভালোবাসার গল্পটা আজ পূর্ণতা পেল। তাদের সামনে এখন অপেক্ষা করছে এক নতুন সকাল, এক নতুন আকাশ, নদীর শান্ত স্রোত, পাখির ডাক এবং ভালোবাসার এক মিষ্টি সুর বেজে ওঠে, যা ধীরে ধীরে মিলিয়ে যায়।